ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আপনার ডক্টর নসেরকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতা যারা এখন দেখছে, যারা আগামীতে দেখবে, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে ভাই, নসের ভাই আপনি দয়া করে একটু বাদিকে আগাবেন যাতে আপনার ফেসটা ক্যামেরার মাঝামাঝি আসে। ওকে ভাই, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা। আমার অত্যন্ত ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আমন্ত্রণের জন্য। আশা করছি সবাই এই অনুষ্ঠানটি দেখবেন এবং এখন যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন তারা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে দিবেন। এবং আমি বিনম্র শ্রদ্ধায় সালাম জানাচ্ছি আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক যিনি এসছেন, উনি স্বনামধন্য একজন চিকিৎসক আমেরিকাতে। উনি যেহেতু আসছেন, আশা করি আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত হবে। আমি ডক্টর নসের আপনাকে দিয়ে আমি শুরু করব। আমি প্রথমে স্যাটারিক একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনাটা শুরু করেছি। আমি বলেছি একটা মানুষের ক্যান্সার হয়েছে আর একটা মানুষের পেটে ব্যথা হয়েছে। আমরা ক্যান্সার চিকিৎসা ইগনোর করে আমরা পেটে ব্যথার চিকিৎসা করি। এই আমরা পেটে ব্যথার চিকিৎসা এত নিখুঁত ভাবে করলাম, এত সুন্দর ভাবে করলাম, ধীরে ধীরে পেটে ব্যথা শেষ হইলো, কিন্তু আলটিমেটলি রুগীটা মারা গেল। আমার কাছে প্রশ্ন, ক্যান্সার এবং পেটে ব্যথা যদি হয় তাহলে কোন চিকিৎসাটা আমাদের আগে করানো দরকার? অবশ্যই ক্যান্সারের চিকিৎসা আগে করতে, কারণ ক্যান্সার থেকে তো পেটে ব্যথাটা হচ্ছে। পেটে ব্যথা তো এমনি এমনি হচ্ছে না, একটা কারণ তো আছে। কারণটা যদি ক্যান্সার হয়, অবশ্যই ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। আমরা যদি নিরীহ জনগণ হিসাবে, শিক্ষিত এবং সচেতন নাগরিক হিসাবে আমি যদি নির্বাচন করি যে বাংলাদেশে বর্তমানে সেনাপ্রধানের চেয়ারে এবং বঙ্গভবনে যে বসে আছে এই দুইটাই ক্যান্সার, এটার সাথে কি আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন সার্বিকভাবে, নাকি আপনি মনে করেন যে এই দুই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দেয় নাই, দুরূহ করে ফেলছে সংস্কার করতে, যে কোনো কাজ করতে? আপনি কি মনে করেন এই দুই ব্যক্তি ক্যান্সার হিসাবে যদি বসে থাকে বাংলাদেশের পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা সমাধান সম্ভব কিনা? ডক্টর নওশের। ধন্যবাদ। আসলে আমি এনাদের দুজনের চেয়ে আমি বেশি দোষ দিব হচ্ছে ডক্টর ইউনূসকে, কারণ জনগণ ওনাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সর্বোচ্চ পদে বসিয়েছিলেন। তো উনি কেন ওনার এই পাওয়ারকে এক্সিকিউট করতে পারেননি, এদেরকে সরাতে বা করতে? উনি কেন এদেরকে বহাল রেখেছিলেন? সেটাই আমি আসলে করবো আর কি। ওনাদের দুজনের চেয়ে আমি ডক্টর ইউনূসকে আমি বেশি দায়ী করব। আচ্ছা, এখন আমি আপনাকে আবার স্যাটারিক ভাবে আপনারে আমি যদি জিজ্ঞাসা করি, আপনার খুব ভালো করে সুটেড বুটেড ভালো জামা কাপড় পরানো হয়েছে, কিন্তু আপনি দেখা গেল পায়খানা পেশাব কইরা জামা কাপড় নষ্ট করে ফেলাইছেন কারণ আপনার ভিতরে ক্যান্সার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা ক্ষমতা দিচ্ছেন, কিন্তু ক্যান্সার তো একটা চেয়ার দিচ্ছেন, সহ একটা বডি দিচ্ছেন, তাহলে উনি কাজ করবে কেমনে? আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, আপনার কোনো উত্তর আছে? উনি যদি উনি যেহেতু ওই দায়িত্ব বসেছেন, উনি তো দায়িত্ব নিয়ে বসে, উনার তো আইডিয়া থাকার কথা ছিল যে এখানে কি কি সমস্যা হতে পারে, কি কি বাধা ওনার আসতে পারে, এবং সেটা মোকাবেলার জন্য ওনার তো একটা হোম প্ল্যান বা হোমওয়ার্ক বা যে কোনো একটা প্ল্যানিং তো নিশ্চয়ই ওনার করা দরকার ছিল বা করার উচিত ছিল। কিন্তু সেটা যদি উনি না করে, যদি ওনাদের সাথে আপোষ করে যদি উনি এই 1.5 বছর চালিয়ে যান এবং ওনাদের অনুযায়ী যদি উনি একটা ইলেকশন দেন, ওনাদের চাহিদা অনুযায়ী যদি একটা ইলেকশন দেন, সেক্ষেত্রে তো আসলে আমি কি বলবো, এটা তো কিছু বলার নেই। আপনি যে কথাটা বলছেন লজিক্যালি এবং বাই প্রটোকল, তার কথাটা মোটেও মিথ্যা না। কারণ উনাকে সরকার প্রধান বানানো হয়েছিল, সেক্ষেত্রে উনি যদি না পেরে থাকে ওনার ব্যর্থতা, এটা নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই। ডক্টর মুজিব, আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর নওশেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যান্সার এবং পেটে ব্যথার চিকিৎসায় আগে কোন চিকিৎসাটা করলে রোগীকে বাঁচানো যেত। লোকজন পেটে ব্যথা নিয়ে ব্যস্ত ছিল, ডাক্তাররা, রোগী মারা গেল। এখন ডক্টর নওশের একটা কথা বলেছে, এটা ইগনোর করার কোনো রাস্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন মানুষের জন্য ব্যর্থ হয়েছে। প্রথম কথা, ডক্টর মুজিব, আপনি মনে করেন এটা লজিক্যাল কিনা আমার এই ধরনের চিন্তা, যে এই ওয়াকার এবং চুক্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে? তা আপনি একমত কিনা কথাটার সাথে? আমি বলবো ডাক্তার মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে তার নিজের কারণে।
প্রথম ব্যর্থতা নিজের। কারণ শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাস্তা থেকে উঠে আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পৃথিবীতে একজন বিশিষ্ট লোক হতে পারেন, যারা ওনাকে এই বিলিয়ন্স অফ পিপলের মধ্যে প্রথম 100 জনের মধ্যে একজনকে ধরে, ইভেন তাকে ধরা হয় যে প্রথম 10 জনের মধ্যে একজন উনি, যিনি কিনা এট এ টাইম নোবেল প্রাইজ থেকে শুরু করে বিশিষ্ট পেয়েছেন। তো এরকম একটা ব্যক্তি আমরা যদি মনে করি যে না, ওনার তো কোনো ক্ষমতা ছিল না, ওনাকে এটা করছে ওরে করছে, এগুলো এগুলো বাতুলতা ছাড়া কিছুই না। আমি মনে করি যে তার সেই পার্সোনালিটি আছে, তার সেই নলেজ আছে এবং তার সেই ক্যাপাবিলিটি আছে, যার কারণে জনগণ এবং ছাত্র জনতা ওনাকে এই দায়িত্ব দিচ্ছে ওই আশায় যে উনি একটা সবকিছু অনেস্টলি করবেন, যেভাবে ওনার যে রেপুটেশন আছে ওয়ার্ল্ডে, সেই রেপুটেশন উপর বেস করে ওনাকে দেওয়া হয়েছে। ওনাদের রেপুটেশন এটা ছিল না যে উনি দুর্নীতিবাজ, উনি ক্ষমতার লোভী, উনি রাজনীতিবিদ, এভাবে তো ওনাকে দেওয়া হয় নাই। ওনাকে ওই বিশ্বাস নিয়ে দেওয়া হয়েছে জনগণ যে অ্যাটলিস্ট এই একটা লোক বাংলাদেশের 18 কোটির মধ্যে একটা বিশিষ্ট লোক, যে লোকটা কিনা একটা সুন্দর কিছু করতে পারবে। তো আমি প্রথমে ওনাকেই আমি বলবো যে ওনার ফেলিউর, উনি বুঝে করুক না বুঝে করুক সেটা আমার ব্যাপার না। ব্যাপার হলো যে হি ফেইলড ইট। এবং আমার কাছে কেন জানি মনে হয়, এখন আমি যদিও অনেক সময় ওনার ক্রিটিসাইজ করছি এবং ওনাকে অনেক সম্মান দিচ্ছি এবং ওনার অনেক পজিটিভ জিনিসগুলোকে আমি উপরে তুলে ধরছি আপনার প্রোগ্রামে, তবে এই জায়গাটা আমি বলবো যে উনি ব্যর্থ, এবং উনি ব্যর্থ নিজে জেনে শুনে করছেন। উনি কার এজেন্ডা এখানে পালন করছেন, এটা এটা আজ হোক কাল হোক জনগণ জানবে। উনি দেশের এজেন্ডা পালন না করে উনি কোনো একজনের, কোনো একটা দেশের বা কোনো একটা গোষ্ঠীর এই এজেন্ডা উনি পালন করছেন, এবং ওনার সাথে সাথে ওনার পুরো উপদেষ্টা পরিষদ এটাতে ইনভলভ ছিল। আজকে এটা ভেরি অবভিয়াস যে রেজওয়ানা কি নামে এই মহিলার, আমি মুজিব ভাই, আমি ওখানে যাচ্ছি, রিজওয়ানার এখানে যাচ্ছি, আপনার কাছে এটা জিজ্ঞাসা করবো। তো আপনি মনে করেন যে চুপ্পু আমি এবং ওয়াকার, আমি আসতেছি। তো এখানে হলো প্রথম কথা হলো আমি প্রথম দায়িত্ব, আমি তাকে মনে করি যে সে নিজে এটা করছে। তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিল ছিল চুপ্পু এবং এবং ওয়াকার, এবং পিছন থেকে এটা তো এখন অবভিয়াস হয়ে গেছে যে কিছু কিছু রাজনৈতিক দল এখানে একটা বিশেষভাবে ভূমিকা পালন করছে। তো সবকিছু মিলেই আমার কাছে মনে হয় এই জিনিস এই জিনিসগুলো হয়েছে। তবে আমি সবচেয়ে বড় দায়িত্ব দিব তাকে, কারণ সেই প্রধান, তার এটা দায়িত্ব ছিল। সে যদি না করতে পারতো বা সে যদি ফিল করতো যে চুপের কারণে করতে পারতেছে না বা ওয়াকের কারণে করতে পারছে না, তার এই ক্ষমতা ছিল এটা টেক কেয়ার করার কথা, এবং তার একটা মুখ ছিল, সে প্রতিবারই আসতে কিছুদিন পর বকিয়ে দিচ্ছে। তো সেখানে যে সে জনগণকে বলতো আমি এই কারণে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না, এটা না করে একদম শেষ দিন পর্যন্ত তিনি বলছেন আমরা একটি রিলেশন করব, আনন্দের মধ্যে করবেন, ঈদের 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 খুশিতে করবেন। তো এখন এখন যেই ব্যক্তি আমাদেরকে বলতেছে ঈদের খুশি করবেন, আনন্দ করবেন, ভোট দিবেন, করবেন, সেই ব্যক্তিকে জানেন না যে চুপ্পু এবং ওয়াকার কি করতেছে? তার কি এইটুকু অনেস্ট হওয়া উচিত ছিল না জনগণের কাছে যে ভাই আমি অনেস্টলি যেটা আপনাদের কাছে আশা করেছিলাম করার কথা ছিল সেটা আমি পারতেছি না। শুধু উনি এটা করেন নাই, উনি আমাদেরকে ধোকা দিচ্ছেন। উনি যদি সত্যিকার আপনার কথা যদি আমি ধরি যে উনি এই কারণে করতে পারেন না, তাহলে আমি বলবো যে উনি জনগণকে ধোকা দিচ্ছেন, উনি আমাদেরকে বোকা বানিয়েছেন। আমাদেরকে বলছেন আপনারা আনন্দ করে ইলেকশনে দান, পরে আপনারা যা করো, আমরা কারচুপি করার কাজ করো, আমরা এটা করবো। এটা আমার মুজিব ভাই, এমনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি কতটা জানেন, নসরত ভাই কতটা জানে, এটাও জানি না। কিন্তু আপনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ মুজিব ভাই, আপনি মানুষ চিনেন, আপনার কাছে বহু মানুষ যায় এবং আসে। মনে হয় ডক্টর ইউনূস, যদি আপনি মনে করেন যে জনগণকে এবং দেশকে উনি ধোঁকা দিচ্ছে, এটা উনি কেন করলো? ওনার তো এটার দরকার ছিল না আসলে, কেন করলো আপনার মনে হয়? আমি জানি না। আমি ওনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আমার সাথে আগে ওনার সাথে যখন নোবেল প্রাইজ পাওয়ার পরে আমেরিকা আসছিলেন, আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আমি অনেকগুলো কথা, উনি খুবই ইমপ্রেস ছিলাম। উনি একটা কথা বলতেন যে আমাদের মানে রিটায়ার করা ঠিক না। হ্যাঁ, আমি এগুলো বিশ্বাস করি। আমি এই জন্য রিটায়ারমেন্ট, উনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি না। অনেকগুলো কথা অবশ্যই আমি বলবো যে উনি ভালো কথা বলেন। শুধু কথা বলেন, উনি কাজও দেখাইছেন। উনি অনেক কিছু অ্যাচিভ করছেন। এবং 3-0 কনসেপ্ট ইজ এ ইউনিক কনসেপ্ট। এটা কোনো এই ব্যাপারে আমার কোনো ইয়ে না। আমি ওখানে যাব না। আমি ওগুলিতে অত্যন্ত ওনার সাথে আছি, ওনাকে শ্রদ্ধা করি, এবং আমি মনে করি যে এই যুগান্তরী জিনিস উনি করেন। কিন্তু কথা সেখানে না। আমার কথা হলো যে উনি একটা দায়িত্ব নিচ্ছেন এবং উনি এই দায়িত্ব ফরফিট করছেন, এবং উনি জনগণের কাছে অনেস্ট ছিলেন না।
তো এই জায়গাটাতে আমি বলবো যে উনি উনি দেখেন প্রথম দিন যখন উনি দায়িত্ব নিয়েছেন বলছে আমাকে ছাত্র জনতা আমাকে দায়িত্ব দিচ্ছে। ওনার কি উচিত ছিল না এই ছাত্র জনতার কাছে ওপেন হওয়া? ওনার কি উচিত ছিল না এই ছাত্র জনতাকে ওপেনলি বলা, অনেস্টলি বলা? উনি এটা করেন নাই। ওটা না করে কি করলেন, উনি কিছু বিশিষ্ট চক্রকে উনি একত্র করে ফেললেন। তো এখানে আমি পুরোপুরি দায়িত্ব আমি ওনাকে দিব। আমি মনে করি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং ২৪-এর আন্দোলনের যে ইতিহাস, এই যে এতগুলো ছেলে যেগুলো নিয়ে উনি কাঁদেন, উনি চোখের অশ্রু ফেলেন, উনি অনেক কিছু বলেন, কিন্তু ওই যে স্যাক্রিফাইস গুলো নিয়ে উনি মুখে কথা বলেন, ওই স্যাক্রিফাইসের উনি কি দাম দিয়েছেন আমাকে বলেন? উনি কি যে স্যাক্রিফাইসটা করছেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য উনি এটা করতে পারেন নাই, করতে দেন নাই বা করেন নাই? তাহলে এখানে ওনার সাথে হাসিনা, হ্যাঁ হাসিনা অত্যাচার করছে, গুম করছে, খুন করছে, অনেক কিছু উনি এটা করেন নাই। কিন্তু ইলেকশন কি যদি আমি বলি, ইলেকশন হাসিনা কারচুপি করছে, আপনিও করছেন, আপনি একভাবে করছেন, হাসিনা আরেকভাবে করছেন। তো এখানে 19-20 ডিফারেন্স এখানে। কিন্তু আপনার কাছে জনগণ যে প্রত্যাশা করছিল, যেটা হাসিনার কাছে কোনোদিন প্রত্যাশা করে নাই, আপনার কাছে প্রত্যাশা করছিল, সেই জায়গায় আপনি জেনে শুনে আপনি ফেল করছেন এবং আপনি যে মেকানিজম ছিল, আপনার যে লোকজন ছিল সবাইকে নিয়ে আপনি এটাকে ফেল করাইছেন। এবং আপনি জনগণের যে ভোট, আমার ভোট আমি দিব, আমার ভোট কাউন্ট হতে হবে, সেই জায়গাটায় আপনি কথা দেওয়ার পর আপনি কথা রাখেন নাই। মুজিব ভাই, এটা এই যে আপনি যেটা বলছেন যে ধরেন আমি ধরে নিলাম উনি ফেল করছে বা উনি ধোকা দিছে বা যেটা করছে, এটা করে ওনার গেইন কি? ওই যে কত ওনার ওই আদম ব্যবসা লাইসেন্স পাইছে, ওনার বিরুদ্ধে সব কেসগুলা উইথড্র হইছে, উনি ৬,০০০ কোটি টাকা মাপ পাইছে, আসলে এই ব্যক্তিগত বেনিফিট, এটা তো ব্যক্তিগত বেনিফিট না, কারণ গ্রামীণ ব্যাংকে ওনার কোনো মালিকানা নাই, আমি আমি যেটা ধরে সব নিলাম উনি উনি ওনার ওগুলো করছেন, ওগুলো ওগুলো তেমন কোনো বড় ব্যাপার না। না। তারপরেও আমি বলবো যে ওই পজিশনে থাকে ওনার এটা করা উচিত হয় না। আমি হলে এটা করতাম না। আমি হলে বলতাম, যদি আমি অনেস্ট হই, আমি বলতাম যেটা নিয়মতান্ত্রিক ভাবে যেটা হবে, যখন হবে সেটা এইভাবেই হোক। আমি এক জায়গায় বসতে বলে আমার ইনফ্লুয়েন্স, আমার জিনিসগুলো ঠিক হয়ে যাবে, অন্য দিকগুলো যদি ঠিক হবে না, দ্যাট ইজ নট রাইট। সবাইটা যেভাবে হবে আমারটা সেভাবে হবে। এইটুক ওনার কাছে আমি আশা করছিলাম। সেই জায়গায় উনি অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, ওনার বিরুদ্ধে যখন ওনাকে জানানো হলো প্রধান উপদেষ্টা হওয়ার পরে যে স্যার আপনার বিরুদ্ধে সব কেসগুলো ডিসমিস হয়েছে, ওনার বলা উচিত ছিল অ্যাবসলিউটলি নট, আমার বিরুদ্ধে কোনো কেস ডিসমিস হবে না, আমি আদালতে যাব, এই কেসের মেরিট নিয়ে আমি কথা বলবো, তারপরে এই কেস ডিসমিস হবে। এর আগে কোনো কেস, শুধু আমার বিরুদ্ধে না, তার বিরুদ্ধে কোনো কেস ডিসমিস সবাইকে হবে না। একভাবে দেখতে হবে সবাইকে। আপনি যদি ওই জায়গাটায় যান, আপনাকে সবাইকে এক আইনে একই মধ্যে থাকতে হবে। আপনি আলাদাভাবে সুযোগ নেবেন, তার মানে আপনার আপনি চান না চান, আপনার সাঙ্গপাঙ্গ এটা করুক, আপনার সেক্রেটারি করুক, ডাজন্ট ম্যাটার টু মি। এটা আপনারই। মুজিব ভাই, আমি কি কথাটাকে এভাবে বলতে পারি, উনি যখন মেনে নিলেন ওনার কেস ডিসমিস হয়েছে, আপনি কি জানেন ৫ই আগস্ট হাসিনা পালাইছে, ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, ২০ তারিখে ২১ তারিখে মির্জা গোরখোদক আব্বাসের বিরুদ্ধে কেস ডিসমিস হয়ে গেছে। না, সবগুলো কেসের মেরিট দেখে নাই। শুনেন, আমি মনে করি প্রতিটা কেসে এবং অনেকগুলো কেসই আপনার আসলে কোনো ফলস কেস, বোগাস কেস ছিল, আমি এটা ব্যাপারে কোনো নিঃসন্দেহ। হ্যাঁ, কিন্তু কথা হলো কেস ইজ কেস, এবং প্রতিটা কেসের একইভাবে প্রত্যেকের জন্য একই রকম হওয়া উচিত। আপনার কেস, আপনার পরিচিত নাই, আপনি আব্বাস না, আপনি একটা গ্রামের ধরেন আপনার নাম হলো সৈয়দ মোহাম্মদ, যেটাই হোক আপনার নাম, আর আপনার কেসটা একটা ফলস কেস ঝুলে থাকবে, আর আব্বাসের কেসটা অটোমেটিক উঠে যাবে। এটা তাহলে আমাদের এটা তো হবে না। আমাদের 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 কি বলবো, এটা বিচার বিভাগের প্রবলেম। এটা মানে আমাদের বিচার বিভাগটা যে আসলেই ইনফ্লুয়েন্স বাই বাই ক্ষমতাবানদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এইটা থেকে বিচার বিভাগ বেরিয়ে আসতে পারে না। আমাদের বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট না, এটা বিচার বিভাগের লোকরা নিজেরা এটা প্রমাণ করে বারবার। কারণ আমাদের বিচার বিভাগের লোক যদি একদম বিচার যদি বলতো, ভাই আপনি আব্বাস সাহেব বুঝলাম, আপনি ইউনিস সাহেব বুঝলাম, কিন্তু আমার বিচার ব্যবস্থা, আমার আইন, আমার গণতন্ত্র এইভাবে আছে, আমার বিচার ব্যবস্থা এইভাবে চলবে, আপনাকে ডেট দেওয়া হবে, আপনি ডেটে আসেন, আপনার শুনানি হবে, আপনি যদি শুনানির আপনার পক্ষে এইটা আপনি যদি নির্দোষ হন, আপনাকে, আমি না, যেই বিচারে গেলে থাকবে সে আপনাকে খালাস করতে বাধ্য, এটাই আইন। হ্যাঁ, কিন্তু আপনি শুনানির মাধ্যমে প্রপার ওয়েতে আসবেন। কিন্তু সেই ওইটা না এসে আমি ঘরের মধ্যে বইসা আমার লোকজন যে আমার সমস্ত কেস উঠাই দিল, হ্যাঁ, আবার ওই যে গ্রামের একটা লোক যাকে 10টা ফলস কেসে সে সারাটা গত 17 বছর বাড়িতে থাকতে পারলো না, তার টাকা পয়সা নাই, তার যার কাছে যাওয়ার মতো নাই, তার আরো এখনো কেসগুলো ঝুলবে, এটা অন্যায়।
আমি অন্যায়ের কথা বলতেছি। আমার কথা হলো যে ডক্টর ন্যায় সবার জন্য, আইন সবার জন্য একই রকম হতে হবে। আমরা যদি এই বিচারকরা বড় করে বড় বড় গলায় বলেন আমি বিচারক, আমি আইন, আমি কার সাথে, দেখেন বিচারক কিন্তু কোরআন শরীফে যদি আপনি দেখেন আল্লাহ একজন বিচারক, এবং এবং আল্লাহর বিচারক কিন্তু কোরআন শরীফে বলা আছে তারা রিপ্রেজেন্ট করে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য, এবং এটা কিন্তু খুব ক্লিয়ারলি আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাকে সুষ্ঠু বিচার করতে হবে। তো আমাদের বিচারকরা কি ওইভাবে বিচার করতেছে না, তারা বারবার ইনফ্লুয়েন্স হচ্ছেন। ভাই উমুক উমুক ভাই বড় ভাই উমুকের খালা এসে বলছে, উমুকের মামা আছে, উমুকের চাচা আছে মিনিস্ট্রিতে, বা এগুলোতে ইনফ্লুয়েন্স। আপনি যদি ইনফ্লুয়েন্সই করেন আপনি তো আসলে অনেস্ট বিচারক না। আচ্ছা, আপনি ডক্টর মুজিব, আমি আর আপনি মানি আর না মানি, এটা আমার আর আপনার তো মেনে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর নাই, কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে আপনি এখানে একটা কথা বলছেন, তা আমি ওই জায়গায় যেতে পারি নাই, যে ইউনূস সাহেবের সম্বন্ধে যে উনি আর কি কারণে এটা করতে পারেন। আপনি বললেন যে বুঝলাম এই কাজগুলো, আমি মনে করি না যে এই কেসগুলো উঠাবার কারণে উনি এগুলো করছেন। আমার কাছে মনে হয় যে যেটা নিয়ে অনেকেই বলে যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি কাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আপনার ধরেন গ্রামীণ ব্যাংকে জনগণকে গ্রামীণ ব্যাংক রিপ্রেজেন্ট করে, যার জন্য তারা কাজ করতেছে, কিন্তু ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি কাকে রিপ্রেজেন্ট করে, কোন? তো এখন এটা বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস বেসিক্যালি একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, ইন্টারন্যাশনাল গোষ্ঠীকে। যেই গোষ্ঠী যেভাবে চায় ডক্টর ইউনূস হয়তো সেটাই করে দিয়ে গেছেন। যেটা আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, এখন আপনি বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। জি ডক্টর ইউনূস যদি একটা গোষ্ঠীর হয়ে কাজ করে, এবং গত এতগুলি বছর যেই গোষ্ঠী তাকে এত রকম সম্মানিত করছে, হ্যাঁ, তো যেহেতু অনেক রকম সম্মানিত করছে, এবং ওই গোষ্ঠী নিশ্চয় সম্মানিত করছে, তারা তো আর ইয়েকে ওই চে গোবেরকে সম্মানিত করে নাই, তারা চে গোবেরকে গুলি করে মারছে, কিন্তু চে গোবের তো মানুষের জনগণের জন্যই কাজ করছে। হ্যাঁ, তো সেইখানে আপনার বা এরকম অনেকে আছে যা সারা জীবন জনগণের জন্য কাজ করছে, কিন্তু তাদেরকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এভাবে সম্মানিত করে নাই, বরং তাদেরকে কখনো বলছে সে সন্ত্রাসী, কখনো নানা রকম ইয়ে করে মুজিব ভাই, সেই জায়গাটাতে আমি বলবো, আমি শেষ করি, সেই যে আমি বলবো যে আপনি যে কথাটা বললেন, তা আমার কাছে মনে হয় যে যদি আমরা ভালো করে ডিপলি এটাকে চিন্তা করি বা দেখি, এমন হতে পারে যে ডক্টর ইউনূস হয়তো এমনই একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে গেলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করলেন না, জনগণের স্বার্থ রক্ষা করলেন না। উনি যে প্রমিস করে আসছিলেন জনগণের, এবং এই যে হাজার হাজার ছেলে মেয়ে যে পঙ্গু হলো আর মারা গেল, তাদের এটা উনি করবেন, সেই জায়গাটা থেকে তাদের চেতনা থেকে উনি কাজটা করেন না। এটা আমার দুঃখ। ওকে, আপনাকে আমি একটা উদাহরণ দেই। আমি ডক্টর মুজিব আপনার কাছে এই উদাহরণটা দেওয়ার পরে আমি নীরার কাছে আর এর কাছে ফেরত যাব। একটা লোকের কথা মনে আছে, আপনার মনে আছে আহমেদ সালাবি? আহমেদ সালাবি ছিল ইরাকের একজন ডিসিডেন্ট। আহমেদ সালাবিকে আমেরিকা কিন্তু পাঠাইছিল যে তুমি যাও ইরাকে গিয়া তুমি এইটা করবা, ওইটা করবা, এই ধরনের করবা, এইটা করবা। আমেরিকার স্বার্থ নিয়ে, আমেরিকার প্ল্যান নিয়ে আহমেদ সালাবি ইরাকে গেল। ইরাকে যাওয়ার পরে আমেরিকান গভর্নমেন্ট এবং ওইখানকার লোকাল পলিটিক্সে যা কিছু দেখা গেল, যে আহমেদ সালাবিকে কোনোভাবে কাজ করতে দেয়া হচ্ছে না, হবে না। পরবর্তীতে আহমেদ সালাবিকে আমেরিকা বলতে বাধ্য হয়েছে যে তোমাকে আমরা প্রমিস করছিলাম সাদ্দাম হোসেনকে সরাবো, সাদ্দাম হোসেনকে সরাই দিলাম, কিন্তু এর পরবর্তী গভর্নমেন্ট তুমি যা করতে চাইতেছো বা তুমি যেভাবে রোল প্লে করতেছো তাতে তোমার দিয়ে এটা হবে না। যাই হোক, তুমি এখন সিরিমনিয়ালি যতটুকু করতে পারো কইরা বাইরে যাও। আহমেদ সালাবি কিন্তু পরবর্তীতে ওই কাজটাই করছে। আপনার কাছে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে? মোস্ট লাইকলি, কিন্তু সেটা আমার কথা না। কথা হলো যে উনি যখন আমাদেরকে এসে বলছেন যে উনাকে বসানো হয়েছে, উনি ছাত্র জনতার যারা নেতৃত্বে ছিল তাদের কথায় বাংলাদেশের জনগণকে চিন্তা করে উনি এসে বসছেন। ওনার উচিত ছিল বলো ওই সময় যে ভাই আমি কিন্তু আসতেছি, আমার অন্য এজেন্ডা আছে। উনি আমাদেরকে এই প্রমিস করছেন, উনি প্রমিস না করলেই পারতেন। উনি আমাদেরকে বারবার বলছেন
বারবার চোখের পানি ফেলছেন এবং ওইটা অনেস্টলি ফেলছেন। আমি তো এখানে ইয়ে করি না, আমি বলি না যে উনি হাসিনার মতো অ্যাক্ট করছেন, অ্যাক্টিং করেন নাই। আমি বিশ্বাস করি উনি মন থেকেই বলছেন, যখন উনি বারবার যখন বলতেন যে 2000 ছেলে মেয়ে মারা গেছে, যে শহীদ হচ্ছে, হাজারের ছেলে উন্ডেড হচ্ছে, এবং উনি ওইটার জন্য, কিন্তু ওনার ওই যেই কারণে তারা উন্ডেড হচ্ছে, যে কারণে তারা জীবন দিচ্ছে, যে কারণে 24শে আন্দোলনটা হচ্ছে, সেই চেতনার পুরো ভাগে তো উনি ছিলেন। ওনাকে তো ওইটাকে ধারণ করার জন্য বসানো হয়েছে। তো উনি 18 মাসে এই জিনিসটা ভুলে গেলেন কেন? বারবার বক্তৃতার মধ্যে উনি আনেন জিনিসটা, কিন্তু কাজকর্মে যে ইলেকশনটা দিলেন, যে কাজগুলো করলেন, সেটা তো আমি তো ওনার চেতনার কোনো ইয়ে দেখি না। উনি তো ওকে, আরেকজন এজেন্ডা পার করে চলে গেলেন। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। নীরা, আমরা যে আলোচনাটা করছিলাম যে সেনাপ্রধান ওয়াকার এবং চুপ্পুকে বঙ্গভবনে রেখে দেশ এবং জনগণের স্বার্থে সরকার পরিচালনা অসম্ভব। আমার আমার যে বক্তব্যটা সেটা ছিল, এই ওয়াকার এবং চুপ্পুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করছে। আমি মানে, কিন্তু ডক্টর নওশের এবং ডক্টর মুজিব ওনারা বলছে যে এই ফেল করার পিছনে ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়ী করে। আমরা ওয়াকার আর চুপ্পুকে দোষ দেবো কেন? সরকার প্রধান তো তাদের নাম ছিল না, সরকার প্রধান ডক্টর ইউনূস ছিল। আপনিও একইভাবে ফিল করেন কিনা? আমি নীরা কথাটা এই জন্য টেনেছি ইনফরমালি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্বিক 18 মাসকে আমি ফেলিউরের মাস দেখি, ফেলিউরের সময় বলে আমি দেখি, ফেল করছে। এবং পাশাপাশি আমি এটাও দেখি ওনার কিছু লিমিটেশন ছিল, দেশি লিমিটেশন, বৈদেশিক লিমিটেশন ছিল, সেটা নিয়ে উনি কখনো ওপেনলি কথা বলে নাই। বাট অবস্থার দৃষ্টিতে আমরা এটা দেখেছি, ওনার সংস্কার কর্মসূচি অন্যান্য সবকিছুতে বাধাগ্রস্ত করেছে এই চুপ্পু, এই ওয়াকার এবং বিএনপির স্পেসিফিক কিছু নেতা। এখন আপনিও কি এই চুপ্পুর আর ওয়াকারের ষড়যন্ত্রের জন্য ইউনূস সাহেব পারেন না এভাবে দেখেন, নাকি ডক্টর ইউনূসের একক ব্যর্থতা যে উনি সাবজেক্টটাকে হ্যান্ডেল করতে পারেন না? আপনি কিভাবে দেখবেন? জি জেকব, থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব সুন্দর একটা সাবজেক্ট তুলেছেন, যে সাবজেক্টটা শুরু থেকে এই 18 মাস ধরে মনে হয় যে আমরা একটা কথাই বলে গেছি, বাট আমরা এটার কোনো কনক্লুশন দেখি নাই। আর দেখি নাই বিদায় সাবজেক্ট আবার নতুন করে আসছে, যে এই ব্যর্থতা এখন কার ঘাড়ে যাবে, কাকে দেওয়া হবে। তো এটা আমার চোখে তো আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেব এই ব্যর্থতা, তারই ব্যর্থতা। আর যদি এখন এখানে কোনো কিছু থেকে থাকে সেটা তার জন্যই হয়েছে, কারণ সে 18 মাস ওখানে ছিল, সে সংস্কারের নাম ধরে সে অনেক কিছুই ওখানে করে গেছে। আমরা একটা পজিটিভ রেজাল্টের অপেক্ষায় ছিলাম। আমরা সেই মানে ঘুম থেকে উঠে যে কি দেখবো আমরা পজিটিভ চিন্তা করতে করতে আবার আমাদের রাত হয়েছে, আমরা ঘুমিয়েছি, আবার নেক্সট সকালের অপেক্ষায়। এই যে আমাদের অপেক্ষার পর অপেক্ষা করিয়ে সে 18 মাস পার করে দিয়ে সে তো উঠে গেল। কিন্তু এখন যে বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতেছি এবং যে বিষয়গুলো আমাদের সামনে আবার নতুন করে চলে আসছে, আমরা তো সেই পুরান জিনিসই নতুন করে আবার চোখের সামনে দেখছি। তাই এটা 18 মাসই তার পেছনে বলা হয়েছে, তাকে এই কথাগুলোই বলা হয়েছে যে আপনি ক্যান্সার কিওর না করে কোনো অবস্থাতে কাউকে আপনি নতুন জীবন দিতে পারবেন না। আপনি সেটা কিওর করতে না পারলেও একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিন্তু সে আমাদেরকে কি রেজাল্ট দিয়ে গেছে? এই যে বাংলাদেশে 18 মাসের জনগণের জন্য সে কি দিয়ে গেছে? এক সংস্কারের নাম ধরে আরো 54 বছরের পিছনে সে আমাদেরকে রেখে গেছে, যে বিষয়গুলো বাংলাদেশের জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারবে। নীরা, একটা কথা আবার জিজ্ঞাসা করি, তাতে কি এখন সার্বিকভাবে আপনি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা? যেমন ডক্টর মুজিব বলেছে একটা কথা, উনি ক্ষমতায় আসলেন 5 তারিখে, উনি কোন পোস্ট ছাড়া ওনাকে একটা কাগজ দিল, স্যার আপনার বিরুদ্ধে সব কেসগুলো ডিসমিস হয়ে গেছে। উনি এই ডিসমিসালটা এভাবে অ্যাকসেপ্ট কইরা উনি অনেক অপরাধীদের কেস ডিসমিস হয়ে গেছে শুধু এই রেফারেন্সটা দিয়া। এখন
আপনি কি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা ছিল যে ওনার কাছে যখন কাগজটা দিছে স্যার আপনার কেস ডিসমিস হয়েছে, ওনার বলা উচিত ছিল নো, আমার কেস এইভাবে ডিসমিস হবে না, কেস মেরিটের উপরে রিভিউ হবে, তারপরে ডিসমিস হবে। উনি ধীরে 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 উনি নিজেকে দুর্বল করছে, দুর্বল থেকে দুর্বলতর করছে, এবং পরবর্তীতে উনি কিছুই অ্যাচিভ করতে পারেন না। আপনিও কি এভাবে দেখেন? জি এর জি বাইরে আর কিছু না এর বাইরে আর কিছু এর দেখেন? বাইরে আর কিছু নাই। কারণ এখানে একটা জিনিস দেখেন, আমাদের দেশ কিন্তু পাঁচ আটার দেশ। যে যেখান থেকে সুযোগ পাবে সে সেখানেই তেল মর্দন করবে। আর এটাই যে আমরা পারদর্শী এবং এটাই যে আমরা নাম্বার ওয়ান, এটা একেবারে ক্লিয়ার করে দিয়ে গেছেন, ওকে, ক্লিয়ার আমি করে বুঝছি। দিয়ে গেছেন, এখানে আর কোনো কথা নেই। ডক্টর নওশাদ, আপনাকে আমি জিজ্ঞাসা করি একটা কথা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে ঢাকা উত্তর এবং দক্ষিণে দুইজন প্রশাসক ছিল যাদেরকে গত কয়েকদিন আগে রিপ্লেস করা হয়েছে, মাসখানেকের মধ্যে রিপ্লেস করা হয়েছে। দুইজন নতুন প্রশাসক ক্ষমতা নেওয়ার সাথে সাথে বলছে আমাদের এখানে বেতন দেওয়ার মতো, প্রত্যেকদিন অফিস চালানোর মতো কোনো পয়সা নাই। এখন যখন বলছে পয়সা নাই, সাথে সাথে ওই পুরানো যে দুই প্রশাসক তারা অ্যাকাউন্টিং নিয়ে গেছে। যেমন একজন প্রশাসক সালাম, মোহাম্মদ সালাম, অথর্ব এক লোক, কোনো ব্যবস্থাপনার কোনো যোগ্যতা নাই। এই সালাম প্রথম বলছে আমার বেতন দেওয়ারও পয়সা নাই। যখনই বলছে বেতন দেওয়ার পয়সা নাই, আগের প্রশাসক বলছে আমি যখন ওখান থেকে বাইরেয়া আসছি তখন ওখানে 8.5 বিলিয়ন না 9 বিলিয়ন ডলারের ফান্ড ওইখানে সে রাইখে আসছে। এখন এই দোষটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক বিলিয়ন ডলার বিদেশ থেকে লোন নিছে সরকারকে চলমান রাখানোর জন্য। এখন দোষ দেওয়া হচ্ছে যে উনি কোন রকম জোড়া তালি দিয়ে দেশটা চালায় গেছে। আপনি কি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আজাইরা দোষ দেওয়া, সরকারকে চলমান রাখার কথাটা বলে, নাকি মনে করেন চুরি করার আর একটা অভিনব পন্থা, যে উনি পয়সা রেখে গেছে আর এখন লোকজন বলে না এখন আর কোনো পয়সা নাই? আপনার কি মনে হয় ডক্টর নওশাদ? ধন্যবাদ। আমি কিছুদিন আগেই নিউজটা আমি দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এটা জন্য কথা বলতে পারলে ভালো হতো। আসলে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপক চুরির একটা উদাহরণ হচ্ছে এই 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 জিনিসটা। মানে একজন বলে যাচ্ছে যে আমি এত বিলিয়ন ডলার রেখে যাচ্ছি ফান্ড, আরেকজন এসে বলতেছে আমার হাতে কোনো টাকা নাই। তাহলে টাকা গুলা গেল কোথায়, কে নিয়ে গেল এই টাকা, সেটা তাকে এক্সক্লুড করতে হবে যে কিভাবে কোথায় এটা খরচ হলো। এমনি এমনি তো ইয়ে করে নিতে পারবে না কেউ টাকা। ডক্টর নওশাদ, এইটা হইতে পারে না নতুন মোহাম্মদ সালাম ক্ষমতায় গেছে, মোহাম্মদ সালাম ক্ষমতায় দেখছে যে ওখানে 12 বিলিয়ন ডলার আছে, এখন ওইখানে সে বলছে যে আসো আমরা এটা ভাগাভাগি করে সবাই নিয়ে দোষটা ইউনূসের উপরেই চালায় দেয়, ডক্টর ইউনূস তো আর আসবে না, তো দোষটা চাপায় দেয়, অসুবিধা কি? সেটা এরকম হইতে পারে না? সেটা হইতে পারে, আবার দোষটা দিচ্ছে মানে সেটাও হইতে পারে, কারণ এটা তো আসলে এক্সক্লুড করতে হবে। কারণ কথা হলো সেটা নিরপেক্ষভাবে সেটা এক্সক্লুড করবেটাকে। এই দেশে তো সবাই দুর্নীতিবাজ, জিনিসটা তো এক্সক্লুড করা দরকার ছিল, কিন্তু সেটা এক্সক্লুড না করে আরেকজনের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে। যেরকম আমাদের রাজনীতিবিদরা যখন ক্ষমতায় আসে যখন পূর্বের সরকারের উপর সব দোষ চাপিয়ে দেওয়া যায় যে ওরা এই এত কিছু করে গেছে থেকে, যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছিল প্রথমবার, তারা বলছে 21 বছরের জঞ্জাল আমরা পাইছি, সেই জঞ্জাল আমরা সাফ করতেছি এখন। তারপর বিএনপি যখন ক্ষমতায় আসলো তারা বললো যে শেখ হাসিনা সব লুটে পুটে সব নিয়ে গেছে, এখানে আমরা এখন কোনো কিছু করতে পারতেছি না। এখন এই যে তারেক রহমানের সরকার এসে এখন বলবে যে আগের সরকার এই ইউনূস সরকার এইভাবে টাকা ইয়ে করে গেছে। কারণ ইউনূস যখন ক্ষমতায় আসছিল তারা বলছিল যে সব তো আমি দেখি যে বেড়া ছাড়া অবস্থা, এরকম আর কি, মানে আগের সরকার কি সবার দোষ দিচ্ছে, কিন্তু আসল কারণটা কেউ খুঁজতেছে না। বিষয়টা হচ্ছে এটা। এখন এখানে যে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি হইতো বা বিচার বিভাগের তদন্ত কমিটির বসানো হতো যে এইটা টাকাটা কিভাবে চলে গেল। এটা তো এমন না যে কারো কাছ থেকে সে সিন্ধুক থেকে নিয়ে আসলো আইনা বাসায় এনে রেখে দেবে, এটা তো এরকম করার সুযোগ নাই। নিশ্চয়ই কোনো না কোনো ভাবে টাকাটা গেছে, সেটা কিভাবে গেছে, কি বৈধভাবে গেছে না অবৈধভাবে গেছে, সেটা তো অবশ্যই এক্সক্লুড করতে হবে এবং সেটা জানার অধিকার আছে দেশবাসী। ধন্যবাদ। ডক্টর নওশাদ, ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাধীনতার পরে বাংলাদেশের অস্থায়ী সরকার 72 সালের প্রথম দিকে বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে 72 সালের জানুয়ারিতে
অস্থায়ী সরকার বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে, এই কথা বইলা 3.5 মাস বইরা ভারতীয়দের চুরি করতে দেওয়া হয়েছে। কলকারখানার টয়লেটের নিয়ে গেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, স্ক্রু খুইলা মেশিনারিজ নিয়ে গেছে, কিন্তু দোষ কাদের পড়ছে? পাকিস্তানিরা নিয়ে গেছে। মানে আপনার এই কথাটার কথা কি আপনার মনে আছে? আমি জানি আপনি তখন ছোট ছিলেন, কিন্তু এটা কি আপনি না না, আমার পড়ছেন? জন্ম হয়নি তখন। ওকে, বাট আপনি কথাটা কি শুনছেন? হ্যাঁ, কথাটা আমি শুনেছি। মেজর জলিল তো এটা প্রতিবাদ করতে গিয়ে প্রথম জেলে গেল, প্রথম মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে নাকি জেলে গেছিল। হ্যাঁ, আমি এই কথাটা নিয়ে এখন ডক্টর মুজিবের সাথে কথা বলবো, কারণ উনি ওই সময়ের মানুষ, উনি এটা বলতে পারবেন। ডক্টর মুজিব, একটা কথা মনে আছে যে নজরুল ইসলামের সরকার, তাজউদ্দিনের সরকার প্রথমেই বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিছু রাইখা যায় নাই, ধ্বংস করে গেছে, এটা বলছে। কিন্তু দেখা গেল 3.5 মাস না 4 মাস ভারতীয়দের চুরি করার জন্য বর্ডার ওপেন করে দিল। মিলিটারি ট্রাক, সিভিলিয়ান ট্রাক একের পর এক আসছে, চুরি করছে এবং নিয়ে গেছে। আমি প্রসঙ্গটা এই জন্য টানলাম, এখন বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত বলতেছে, সেক্রেটারিয়েট বলতেছে আমাদের কাছে টাকা নাই, ব্যাংক বলতেছে আমাদের কাছে টাকা নাই, মিউনিসিপ্যালিটি বলছে আমাদের কাছে টাকা নাই। এখন এই যে টাকা নাই, তারা যেমন আগের প্রশাসক বলছে ঢাকা উত্তর না দক্ষিণে যে আমি 11 না 12 বিলিয়ন ডলার রাইখে আসছি, টাকা নাই এর কথার অর্থ কি? কিন্তু সালাম বলছে না টাকা নাই। তাহলে এই টাকাটা কোথায় যাবে? সাবজেক্টটা কি এইরকম যে টাকা যা আছে এই টাকাটা মাইরা খায়, দোষটা ইউনূসের উপরে চাপায় দেয়। 71 সালে যে 72 সালে যেভাবে পাকিস্তানিদের উপরে চাপানো হয়েছে, সাবজেক্টটা কি আমি সঠিক কম্প্যারিজন দিতেছে কিনা আমি জানি না, কিন্তু ব্যাপারটা আমার কাছে তাই মনে হয়। ডক্টর মুজিব, আপনার কি মনে হয়? ওকে, তো পাকিস্তানের কথা যখন বললেন তখন আমি কলেজে পড়ি, আমি খুবই খুবই ঘনিষ্ঠভাবে সবকিছু ওয়াচ করেছি। তো প্রথম কথা হলো যে আমার দেখা মতে পাকিস্তান তার জান নিয়ে, তাদের প্রত্যেকটা সোলজার জান নিয়ে দেশ থেকে গেছে, এবং ইন্ডিয়া প্রত্যেকটা সোলজারকে 92,000 সোলজারকে পাকিস্তান বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়াতে রাখছে, ওখান থেকে গেছে। তো তার সাথে যদি কিছু নিয়ে থাকে তাহলে এটা ইন্ডিয়ার দায়িত্ব, কারণ আমার জানা মতে পাকিস্তানের আর্মি তাদের প্যান্ট শার্ট আর আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই নেয় নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, সময় চলাকালীন অবস্থায় যেসব ধ্বংস হচ্ছে, এটা যুদ্ধের সময় যে ধ্বংসগুলো হচ্ছে, ধরেন পোল কারবার্ট, এগুলো অনেক কিছু ধ্বংস হচ্ছে, এগুলো আস্তে আস্তে রিপেয়ার করে। তো কিন্তু যেই জিনিসটা নিচ্ছে বাংলাদেশ থেকে, সেটা অলরেডি ডকুমেন্টেড বাই ইন্ডিয়ান অথরিটি বা ইন্ডিয়ান জার্নালিস্ট, যে কত বিলিয়ন ডলারের জিনিস তারা ইন্ডিয়ার আর্মি ইন্ডিয়া থেকে নিয়ে গেছে, এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে নিয়ে। জি জি। এবং এবং এই যে আপনার ডক্টর নসরুল যেটা বললো যে মেজর জলিল যখন এটা বাধা দিছিল, তখন এই শেখ মুজিবের সরকার মেজর জলিলকে অ্যারেস্ট করে। ফার্স্ট একজন সেক্টর কমান্ডারকে জাস্ট দেশের সম্পদ রক্ষা করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। দ্বিতীয়ত ওই স্বাধীনতা যুদ্ধের পরপরই টিল 75 পর্যন্ত শেখ মুজিবের সরকার এবং তার আর্মি বাহিনী শেখ মুজিবের নিজের মুখের কথাতেই যে তারা লুটপাট করছে, তারা সবগুলো চোর চট্টা, এবং তারা এই যে 74-এ যে আপনার আর্টিফিশিয়াল দুর্ভোগ, এটা দুর্ভিক্ষ হচ্ছে, এটা এটা ডকুমেন্টেড যে আওয়ামী লীগের লোক চোরা কারবারি এবং এই পাচার করতো জিনিসগুলো, যত যত বিদেশ থেকে যত রকম জিনিস আসছিল সবই পাচার করছে। এবং এটার বড় উক্তি হলো শেখ মুজিব নিজে যখন গোলাম আজম গাজী গোলামকে বলে যে 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কই রে? এটা তো শেখ মুজিব নিজে স্টাবলিশ করে দিয়ে গেছে, এটা এখানে আবার গেলাম না আমি। এখন আসছেন গত 18 মাসের কথা। বাংলাদেশের হিস্ট্রিতে মনে হয় গত 40-50 বছরের মধ্যে বিমান একটা লুজিং কনসার্ট ছিল। প্রতি বছরে আমরা শুনছি বিমান সবসময় লস করে। চিটাগং পোর্ট একটা লুজিং কনসার্ট, প্রতি বছরই লস হয়। তো গত 18 মাসে বিমান বিকাম পজিটিভ। হ্যাঁ, তারা অনেক কোটি টাকা তারা ইনকাম করছে, এটা প্রমাণ হচ্ছে, এটা অ্যাকাউন্টিং এ আছে। এবং আপনার বন্দর যখন জাস্ট কয়েক মাসের মধ্যে কোটি কোটি টাকা আর্ন করছে। আমি শুধু এই দুইটা এক্সাম্পল দিলাম, যে দুইটা এক্সাম্পলেই যেখানে যেখানে প্রতি বছর পুকুর চুরি হতো, এই বাঙালি যারা এগুলো চালাতো তারাই চুরি করতো, এবং তাদের সাথে যারা সাংবাদিক আছে তারা এগুলো চুরি করে দেশকে সর্বনাশ করতো। এই 18 মাসে যদি ইউনিসের ভাঙা সরকার, ইউনিসের কোনো রকম এত উইকনেস থাকার পরেও
তার সরকারের উইকনেস থাকার পরেও এই দুইটা সংস্থা, যেই দুইটা সংস্থা সারা জীবন লুজিং দেখাই গেছে, তারা যদি পজিটিভ ব্যালেন্স আনতে পারে এবং কোটি কোটি টাকা আর্ন করতে পারে, আমি বিশ্বাস করি প্রতিটা সেক্টরে প্রচুর রকম টাকা আর্ন করা হয়েছে। হ্যাঁ, এবং এবং টাকা হয়েছে, কারণ এই দুইটা যেখানে পুকুর চুরি হয়েছে সেখানে যদি হয় তাহলে সব জায়গাতেই আপনার টাকা সেভ হয়েছে। এখন কথা হলো যে আপনি যে কথাটা বললেন যে এখন এই সরকার এসে এই সরকারের লোকজন বলতেছে যে আমার টাকা নাই। শুনেন, আমরা তো ভাই বোকা না, তাই না? আপনি যখন আমার পকেটে যদি 100 টাকাও থাকে, আপনাকে যদি আমার টাকা দিতে না ইচ্ছা করে, আপনি যদি আমাকে 10 টাকা চান, আমি বলবো যে ভাই আমি মানি ব্যাগটা তো রেখে আসতে করে, আমার তো টাকা নাই এই মুহূর্তে। হ্যাঁ, আমি আপনার কোত্থেকে টাকা দিব? হ্যাঁ, তো এখন এসব বুঝি আমরা। তো এই যে আপনার কথাটা বললেন, আপনি কারেক্ট। এই যে এখন কথাটা হচ্ছে, এই কথাটা হওয়ার উদ্দেশ্য হলো যে টাকা আমরা খাবো, আমি সার্ভিস দিব না, এবং আমি দোষ দিব যে টাকা নাই এবং টাকা সব চুরি হয়ে গেছে, টাকা এর আগে সরকার খেয়ে গেছে। তো এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার ব্যবস্থা হচ্ছে। এটা হলো নেগেটিভ এস্টাবলিশ করার ব্যবস্থা হচ্ছে। আসলে আমি আপনাকে অনেক আগেই বলছি এই বিয়েতে, আসলে আমাদের বেশিরভাগ লোকই হলো দুর্নীতিবাজ, কেউ দেশপ্রেমিক না। আমরা যতদিন পর্যন্ত দেশপ্রেমিক না হতে পারবো, যতদিন পর্যন্ত আমরা দুর্নীতি থেকে বাইরে না আসতে পারবো, ন্যায় অন্যায় বিচার আমাদের বিবেকে না আসবে, আমরা যেখানেই বুঝবো না কেন, যেই গদিতেই বসে না কেন, আমার চোর চুরি করবে। এবং মুজিব ভাই, সাবজেক্টটা কি এরকম? আমি আমি ঢাকা দক্ষিণ বা উত্তর কোনখানে মোহাম্মদ সালাম কইছে তার টাকা নাই, মোহাম্মদ সালাম বলছে ওইখানে টাকা নাই। নাম্বার ওয়ান, হি ইজ নট এ ইলেক্টেড মেয়র, হি বিকাম জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আর আগের দিনে যে অ্যাডমিনিস্ট্রেটর যে ওখানে ছিল বলছে ওখানে $12 বিলিয়ন ছিল। এখন ওখানে যদি $12 বিলিয়ন থাকে আর মোহাম্মদ ডলার কানা $12 বিলিয়ন না $12 বিলিয়ন টাকার কথা বলছে, আমি জানি না, আমি যদি ডলার শুনে থাকি আমি আবার ভুল হইতে পারি, শব্দটা 12 ছিল, এত টাকা ছিল, তাহলে এত টাকা কোথায়? 12 বিলিয়ন টাকা হইলেও তো 12 বিলিয়ন টাকা তো কম না, 1-2 টাকা না। এখন মোহাম্মদ সালাম যদি চিন্তা করে $12 বিলিয়ন আছে, এখান থেকে আমার 1 বিলিয়নের দরকার নাই, আমি 500 মিলিয়নেরই মাইরা দেই, কয়ে দে 500 মিলিয়ন নাই। এখন বিএনপি যদি বলে যে 12 বিলিয়নের তুমি 500 মিলিয়ন মাইরা দাও, বাকি টাকা গভর্নমেন্টে আমরা সবাই ভাগ কইরা নেই, আমরা দোষটা ইউনূসের ঘাড়ে চাপাইয়া দেই, কারণ ডক্টর ইউনূস আর ব্যাক করবে না, ডক্টর ইউনূসের অ্যাডমিনিস্ট্রেটর আইসা এটার উপরে আর অডিট করবে না। আপনি যেটা বলছেন, ব্যক্তি হিসাবেই এরা লোভী, ব্যক্তি হিসাবেই এরা দুর্নীতি পরায়ণ, ব্যক্তি হিসাবে এরা দেশপ্রেমিক না। তাইলে পিছনের সরকার আর নতুন এই নির্বাচিত সরকার যে দাবি করছে বিএনপি যে তারা আমূল পরিবর্তন করবে, তারা নতুন কইরা দেশ গড়বে, এর তো আর আমি কোনো সম্ভাবনা তাইলে আর দেখি না। তাইলে সরকার কা মাল দরিয়া মে ঢাল, সাবজেক্টটা কি আবার ওই দিকেই যাচ্ছে? এক্স্যাক্টলি তাই। আপনি আমাকে উত্তর দেন, আমি জানি না, সালামকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই গতকাল যে যে গত কয়েকদিন যে চালাইছে, যে তখন যখন টাকার অভাব হয় নাই, এত 18 মাস আমি একবারও শুনি নাই যে উত্তরে কি এটা উত্তর না দক্ষিণে যেটাই হোক, আপনার এখানে কোনো টাকার অভাব নেই, প্রত্যেকে বেতন পাচ্ছে, সবই হচ্ছে। একটা 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 গুঞ্জনও শুনি নাই যে একটা জমাদার বা একটা চাপরাশি বা একটা অফিসার ওই আপনার আপনার বেতন অফিসে পায় না। বেতন পায় নাই। হঠাৎ করে আপনি আজকে আসার পর হঠাৎ করে এই কথাটা আসে কোত্থেকে যে আপনি এই কথাটা বলতেছেন? তার মানে এতদিন 18 মাস চললো কি করে? 18 মাস তো আমরা এটা শুনি নাই। 18 মাসে আমরা এত কিছু শুনছি, ঘন ঘন আন্দোলন, ঘন ঘন প্রতিদিনই তো কেউ না কেউ দাবি নিয়ে আসছে। কই এদের তো একটা দাবি শুনলাম না যে ভাই আমরা আমরা 10 মাস ধরে বেতন পাই নাই। তার মানে দাল মে কুছ কালা হ্যায়, পরিষ্কার দাল মে কুছ কালা হ্যায়। শোনেন, আপনাকে আবারও বলবো, আমি দুঃখিত কথাটা বলার জন্য, আপনার চোরকে দিয়ে যদি আপনার ঋণ খেলাপি যদি আপনার চিন্তা করেন ব্যাংক চালাবেন, আপনি একটা চোরকে যদি মনে করেন যে আপনার তার হাতে এক গোছা স্বর্ণের অলংকার দিয়ে বলবেন ভাই তুমি ধরো আমি একটু ঘুরে আসতেছি, নামাজ পড়ে আসতেছি, আপনি কি মনে করেন ওই চোর ওইটা নিয়ে দাঁড়ায় থাকবে আপনার জন্য? তা আপনি যাদেরকে ক্ষমতা দিচ্ছেন, আর দুঃখটা হলো কি জানেন, দুঃখটা হলো জনগণ আবার এদেরকে ভোট দেয় জেনে শুনে যে এরা চোর।
তারপর আমাদের দেখে ভোট দিতে যায়। আর আমাদের দেশে কতগুলো লোক আছে এদের পিছিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে একটু একটু দ্বিধাবোধ করে না, যাবে একটু লজ্জাও পায় না মুজিব ভাই, লজ্জাও পায় একটু লজ্জা লজ্জাবোধও নাই, একটু লজ্জাবোধও নাই। একদম লজ্জাবোধ নাই, কথা বুঝছেন? আপনি কি জানেন একটা কথা শুনলে আপনি হাসবেন, আমার বোন নীরা হয়তো মাইন্ড করবে, কষ্ট পাবে, হয়তো বা ডক্টর নরসেরও কষ্ট পাবে। ভাই, এই প্রস্টিটিউট যারা, স্পেশালি মহিলারা, দেখবেন এরা হিজাব পরে ফেসবুকে ওই ইন্নালিল্লাহ আয়াত লেখে, হাদিস দলিল লেখে, কিন্তু তাদের পেশা প্রস্টিটিউশন। এই বাংলাদেশে লোকজনরা দেশপ্রেম নিয়ে পোস্ট দিতে দিতে শেষ করে ফেলায়, কিন্তু ভোট দিতে যাইয়া ভোট দেয় গোরখদ কাব্বাস রে, ভোট দেয় সালাউদ্দিন রে। মানে এদের কাছে আপনি কোন দেশপ্রেম ঢুকাবেন আর এদের কোন দেশপ্রেম অবশিষ্ট আছে আমার জানা নাই। আমি নীরা আপনার কাছে যাব, একটা কথা আপনারা আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আপনি ডক্টর মুজিব, ডক্টর নওশেদ তিনজনই আমার স্যারের উপরে চড়াও হয়েছেন, আপনারা তিনজনে বলছেন আমার স্যারের দোষ, কিন্তু এই কথাটা কি আপনারা অস্বীকার করতে পারবেন যে ডক্টর আই এম সরি ওয়াকারুজ্জামান এবং চুপ্পু, দে আর দ্য অ্যাপয়েন্টার, they were being appointed by Hasina, they were being appointed by Swairachar, they were being appointed by Indian recommendation, এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন আমি আপাত দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা ব্যাখ্যা করতে গেলে আমি এটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারকে এবং চুপ্পুকে ওখান থেকে সরাইতে ব্যর্থ হয়েছে। ওনার সার্বিক ব্যর্থতা আছে, যেটা আপনারা বলছেন, আমি একটাও প্রতিবাদ করব না, ওনার ব্যর্থতা আছে, এই ব্যাখ্যা ওনারটা উনি দিবেন। কিন্তু সবকিছু বিবেচনা করার পরে আমি যদি বলি যে উনি ব্যর্থ হয়েছে, উনি যদি সফল হতেন ওয়াকারকে সরাতে, উনি যদি সফল হতেন চুপ্পুকে সরাতে, তাইলে আজকের এই তিনজনেই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করতেন। উনার মূল ব্যর্থতাটা হয়েছে উনি ওয়াকারকেও সরাইতে পারে নাই, উনি চুপ্পুকেও সরাইতে পারে নাই, যার জন্য আজকে তিনজনই আপনারা ওনার ব্যর্থতার কথা বলতেছেন, নতুবা উনি ব্যর্থ হতেন না। আমার এই কথাটা কি আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়, নাকি আপনি অন্য কিছু দেখেন? জেকব ভাই, আপনি যে কথাটা বলছেন আপনার কথার ভিতরেই আপনার রেজাল্ট চলে আসছে। এখানে মেইন কথাটা হলো তাকে দোষ দেওয়া হচ্ছে এই জন্য যে 18 মাস সে ওখানে ছিল, সে 18 মাস থাকাকালীন ওখানে যে কাজ মানে করার দরকার ছিল বলে আমরা মনে করি সেগুলো সে কমপ্লিট করে যেতে পারেননি, হয়তোবা তার সময় স্বল্পতার জন্য। আর বিশেষ করে যে কথাটা বলা হচ্ছে যে এখানে সেনাপ্রধান এবং চুপ্পুর কথা যেটা বলা হয়েছে, সেটা হয়েছে মূল কথা হয়েছে এর আগে 17 বছর আমাদের দেশে ছিল পুতুল সরকার। এই পুতুল সরকারের সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা তো পুতুল সরকারের মাধ্যমেই আসছে এবং ওখানে কাহারা বসিয়েছেন তাদেরকে। তো এই বিষয়গুলো যদি আমরা জানি তো কি করে সে এটা সরাতে পারলো না? সে তো শুরু থেকেই জানে, শুরুর আগে থেকেই সে জানে যে ওখানে কি সিচুয়েশন, কিভাবে কি হচ্ছে। তাহলে যে এই যে গঠনতন্ত্রের দোহাই দিয়ে আজকে যে 54 বছর শেষ হলো, পরে যে 18 মাস সে শেষ করলো এবং সে এসেই বলেছে একটা কথা সংস্কার, তো সংস্কারের বাধা কোথায় ছিল সেটাও তো সে জনগণের সামনে সে ওপেন করেনি। আজকে জনগণকে ওপেন করে দিয়ে যেত তাহলে কথাগুলো আসতো না। এরা একটা কথা, এটা তো শুধু চুপ্পু এবং ওয়াকার না, এটা তো শুধু ওয়াকার এবং চুপ্পু না, হাসিনা নিয়োজিত কোন এরিয়া কমান্ডার, কোন সেক্রেটারি, কোন জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকেই তো সরায় নাই। যারা পলায়া গেছে তারা পালায়া গেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবিক অর্থে কাউকেই উনি সরায় নাই বা সরাইতে দেওয়া হয় নাই। আমি বলতে চাচ্ছি স্যারের আসল ব্যর্থতাই ছিল স্বৈরাচার নিয়োজিত লোকগুলো কাউকে স্যার সরাইতে পারে নাই। এই ব্যর্থতার জন্য উনি ক্ষমতায় থেকেও উনি যা অর্জন করতে চাইছে উনি কিছুই অর্জন করতে পারে নাই। আমি এই এক কথায় কি এই কথাটা বলতে পারি না? 100% তাকে 18 মাস নিতে হলো কেন এই কথাটা পাবলিকলি বলার জন্য?
সে যদি বলে দিত 5ই আগস্টের মতো আরেক আন্দোলন শুরু হয়ে যেত। 5ই আগস্ট কেন হয়েছিল? এইসব দুর্নীতি বন্ধ করার জন্য 5ই আগস্ট হয়েছিল। সংস্কারের নাম দিয়ে সে কেন 18 মাস শেষ করলো? কেন সে পাবলিকলি এ কথাটা ওপেন করলো না? তার বাধা কোথায় ছিল? তার সমস্যা কোথায় ছিল? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন উনি 8 তারিখে ক্ষমতা নিছে, উনি 2 সপ্তাহের ভিতরে টের পেয়েছে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি পাবলিকলি বলে উনি আমেরিকা চলে গেলেন না কেন? উনি ইউরোপে চলে গেলেন না কেন? উনি বলতেন না আমি এর মধ্যে আর নাই, আপনারা আমাকে কাজ করতে দিচ্ছেন না, আমি এখানে থাকবো না। উনি এটা বলতে পারতেন। রাইট, বলতে পারতো। সে 18 মাস সময় নিল কেন? সে তার তার যেগুলো কেস ছিল সেগুলো কি মানে শেষ করার জন্য সে 18 মাস সময় নিয়েছে? যে তার বিরুদ্ধে যত কিছু শেখ হাসিনা করে গেছে সবকিছু সে ক্লিন করে যাবে, সে ক্লিনের জন্য সে 18 মাস সময় নিয়েছে? না বাংলাদেশের জনগণের জন্য সে 18 মাস সময় নিয়েছে? তার যেগুলো সংস্কার করার কথা সে সেগুলো সংস্কার করে যাবে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর নওশের, আপনি নীরার কথা শুনেছেন। সাবজেক্টটা শুধু ওয়াকার এবং চুপ্পু না, সার্বিকভাবে যারা হাসিনার পতনের পরে পালায়া গেছে তারা তো পালায়া গেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরাচারেরই নিয়োজিত বহু সেক্রেটারি ছিল, বহু অফিসাররা ছিল, এরিয়া কমান্ডাররা ছিল, ফরমেশন কমান্ডাররা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে রিমুভ করতে পারে নাই, সবাইরই উনি জায়গায় বসাইয়া উনি বলছে আমি সংস্কার করব। এবং দুর্নীতি পরায়ণ বেশ কিছু লোককে এবং অযোগ্য কিছু লোককে উনি অ্যাম্বাসেডর বানাইছে, উনি তাদেরকে ওনার উপদেষ্টা বানাইছে, ওনার অ্যাসিস্ট্যান্ট বানাইছে, ওনার সহকারী বানাইছে। এখন নীরা যেভাবে বলছে যে উনি 2 সপ্তাহে টের পাইছে যে ওনাকে কাজ করতে দেওয়া হয় না, উনি রিজাইন কইরা চইরা গেল না কেন? মানে সার্বিকভাবে আমি আর আপনারা বাইরের থেকে হাইপোথেটিক্যালি বলতে পারি ওনার মামলা শেষ করার জন্য, এই জন্য উনি বসেছিল, কিন্তু সাবজেক্ট অত্যন্ত ছোট মনে হয় আমার কাছে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনার কেন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 18 মাসের ব্যর্থতার দায়ভার নিয়ে উনি একটা ভুয়া নির্বাচন দিয়ে উনি চলে গেলেন? আপনার কি মনে হয় ডক্টর নওশের? ধন্যবাদ। আসলে পুরো বিষয়টা ওনারা যে বিজ্ঞ আলোচকরা যেটা বলেছেন আসলে ওনারা সঠিক কথাই বলেছেন। ডক্টর ইউনূস আসলে মানে এই সংস্কার উনি যখন 2 সপ্তাহ পরে যখন উনি টের পেয়েছেন যে না আমি এখানে কাজ করতে পারছি না, ওনার উচিত ছিল একটা জাতির উদ্দেশ্যে একটা বড় একটা মানে ভাষণ দেওয়া এবং ওইগুলো ওনার সমস্যাগুলো তুলে ধরা যে আমি এই কারণগুলোতে আমি কাজ করতে পারছি না, বা আপনারা যে আমার উপর যে প্রত্যাশাটা করছেন এই প্রত্যাশাটা পূরণ করতে গেলে আমার এই বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হচ্ছি না। এটা যদি উনি জনগণকে বলতেন তো জনগণই তো ওনার পক্ষ থেকে এটা ব্যবস্থা করতো। মনে হয় না তখন আরেকটা, আপনার কি মনে হয় না ডক্টর নওশের, আপনার মনে হয় না উনি যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের ভিতরে এই কথাটা ওপেনলি জনগণের সাথে শেয়ার করতেন আর এক বিপ্লব রাইট ওয়েতে হইতো? হ্যাঁ হতো, তখন জনগণের তখন ইয়ে ছিল, জনগণের এটা জনগণ চুপ্পুকে ওয়াকারকে টাইনা নামায় ফলাইতো না ওই সময়? করতে পারতো, ওই সময় সেটা করতে পারতো, কিন্তু ওই সময় একটা রাজনৈতিক বাধা ছিল, রাজনৈতিক বাধা থাকার কারণে কিন্তু সেটা করতে পারেনি। রাজনৈতিক বাধা কি বিএনপি? একবার স্টুডেন্টরা তো গেছিল ওই যে বঙ্গভবনে ঘেরাও করছিল, কিন্তু তারা সেটা পারে নাই। ওকে, আমি আপনার কাছে ব্যাক করি। ডক্টর মুজিব, আপনার কাছে আসি। মুজিব ভাই কি ফোনে ব্যস্ত বোধ হয়? আচ্ছা, তো আমি ডক্টর নওশের, আপনি বলছেন যে বিএনপির বাধা ছিল, তো বিএনপির আপনি কি মনে করেন, আমার কাছে যেটা পার্সোনাল নিউজ ছিল, বেগম জিয়াকে কনভিন্স করা হয়েছিল যে আমরা চুপ্পুকে ওখানে রাখবো, এবং বেগম জিয়াকে কনভিন্স করছিলেন ওয়াকারুজ্জামান বেগম জিয়ার কাছে গিয়ে বলছে এই মুহূর্তে যদি আমরা চুপ্পুকেও সরাই তাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এ ধরনের কথাবার্তা বলছে, এবং বেগম জিয়ার কথাই বিএনপি এটা সিদ্ধান্ত নিছে। মানে এ ধরনের আলাপ আলোচনা আমার কাছে আসছে। মুজিব ভাই, আপনি কি শেষ করছেন? হ্যাঁ, ওকে, আমরা যে কথাটা, আমি নীরা এবং ডক্টর নওশের একটা কথা বলছে, সেই কথাটা ছিল এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2 সপ্তাহের ভিতরে যদি উনি বলতেন যে ওনাকে কাজ করতে দেওয়া হয় না, উনি ক্ষমতা নেয়ার 2 সপ্তাহের ভিতরে, তাইলে উনি যদি করতেন
তাহলে একটা কাউন্টার রেভলিউশন হতো, ওই কাউন্টার রেভলিউশনের জনগণ চুপ করেও বাইর কইরা দিত এবং সেনাপ্রধান ওয়াকারেরও বাইর কইরা দিত। কিন্তু সেখানে ডক্টর নওশের হঠাৎ করে বলছে যে ওখানে রাজনৈতিক একটা বাধা ছিল, সে বাধাটা ছিল বিএনপি। বিএনপি এটা করতে দেয় নাই। সাবজেক্টটা কি এইভাবে হয়েছে, নাকি আপনার মনে হয় ওই সময় যদি কাউন্টার রেভলিউশন হইতো, বিএনপির ভারতীয় কুত্তার বাচ্চারা আছে এরা সব থামিয়ে যাইতে বাধ্য হইতো? আপনার এটা মনে হয় না? আচ্ছা, আমি কয়েকটা কথা বলি এখানে। নাম্বার ওয়ান, যে দেখেন, আমরা এখন জানতে পারছি যে চুপ্পুকে ইউনিসেফ টোটালি অ্যাভয়েড করছেন, কখনো দেখা করেন নাই। সুতরাং হি হ্যাড দ্যাট গার্ডস টু নট টু সি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, নট টু ডিসকাস এনিথিং উইথ হিম। উনি যখন বাইরে সফর করছেন বা কি হচ্ছে না হচ্ছে দেশে কোনো ব্যাপারে উনি প্রয়োজন মনে করেননি যে আপনার প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রিকে জানানোর জন্য। তার মানে ওনার মন থেকে ছিল যে হি ফেল দ্যাট এই চুপ্পু হলো ইললিগাল প্রেসিডেন্ট, এবং চুপ্পুর সাথে উনি কোনো রকম কথা বলবেন না, কোনো রকম স্বীকৃতি দিবেন না। উনি যোগাযোগ না করা মানে উনি বেসিক্যালি প্রেসিডেন্টকে স্বীকৃতি দেন নাই। দ্যাটস দ্য ওয়ে আই লুক এট দ্যাট। ঠিক আছে। ওকে, নাম্বার টু হলো, আপনি আপনি সে পাওয়ার নেওয়ার পর থেকে সে যখন ইয়েতে গেল, চায়নায় গেল, এবং সে যখন অন্যান্য জায়গায় গেল, প্রতিবারই ইন্ডিয়ার ব্যাপারে সে ভেরি ক্লিয়ার ছিল। ইন্ডিয়া যদিও একটা বৃহৎ শক্তি আমাদের চারিদিকে, এবং উনি জানে যে ইন্ডিয়ার সাথে আমাদের ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সে কিন্তু একবারও মাথা নত করেননি এবং কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলেননি। এখন আপনি আমাকে বলেন যে একটা লোক সে প্রেসিডেন্টকে এভাবে ট্রিট করতে পারে, সে একটা পরাশক্তিকে বা একটা বড় শক্তিকে পার্শ্ববর্তী দেশকে এভাবে ট্রিট করতে পারে, আর সে ওয়াকারকে ট্রিট করতে পারবে না? সে একটা রাজনৈতিক দলের যাদের তেমন কোনো, কারণ যারা আন্দোলনও করেন না জিনিসটা নিয়ে, যারা এই 24-এ যারা নিজের মুখে বলছে যে আমরা এটা সাথে সম্পৃক্ত না, তাদের ইনফ্লুয়েন্সে, তাদের ধাক্কায় সে কাইটে পড়ে গেছে, সে কিছুই করতে পারে নাই। এই লজিক যদি আমাকে আপনি বলেন, আমি এতটা গাধা হই নাই এখনো যে আমি এটাকে খেয়ে ফেলবো। আই এম সরি, আমি এটার ব্যাপারে খুব স্ট্রেইট। হি ফেইল্ড, এবং সে জেনে শুনে ফেল করছে। সে একটা ওকে, জায়গাকে নিজের থেকে সাপোর্ট করছে, সে মনের ভিতর থেকে হয়তো চাইছে, এবং সে কোনো একটা জায়গার ইয়ের থেকে এই জিনিসগুলো করছে। সে করতে পারতো না তা নয়। এবং এই যে আপনি যেটা বললেন যে 2 সপ্তাহ পরই তো সে বুঝতে পারছে, সে তখনই তো বলা উচিত ছিল। সে কেন বলেন নাই? সে তো একবার না, সে গত 18 মাসে অ্যাটলিস্ট 10 বার জনগণের সম্মুখে আসছে, 10 বার অ্যাটলিস্ট বারবার কথা বলছে। একবার কেন সেই কথাটা বলতে পারলো না সে, যে আমি আপনাদের এই, আপনারা আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি এই জিনিসটা ফেস করতেছি, আমি এই জিনিসটা করতে চাই, আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে? এটা কথা বললেন না কেন আপনি? আমি আরেকটা ব্যক্তিগত একটা জায়গাতে আমি কথা বলি। আমি ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে 18 মাস যারা কাজ করছেন, তাদের মধ্যে আমি নাম বলতে চাইছি না, বাট অত্যন্ত আপনি ধরে নেন যে ওনার মেইন টিমের মধ্যে একজন, বিশিষ্ট একজন, উনি আমাকে যেটা বলছেন পার্সোনালি, উনি এখানে আসছিলেন, ওনার সাথে আমার কথা হচ্ছে, পার্সোনালি আমাকে বলছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা নানা জায়গা থেকে এত রকম কথা বলি ইউনুস সাহেবকে, এত রকম জিনিস হচ্ছে, আমরা নানাভাবে জিনিসগুলো কমিউনিকেট করার চেষ্টা করতেছি, হোয়াট ইজ গোয়িং অন? তো উনি আমাকে বললেন যে কি বলবো ডাক্তার সাহেব, আমাকে অত্যন্ত ভালো জানেন উনি, বললেন যে কি বলবো, ওনাকে যাই বলি উনি শুধু হুঁ হুঁ করেন, উনি কোনো ডিসিশন দেন না, উনি কোনো কিছু বলেন না। বলে আমরা কত রকম জিনিস ফেস করি, আমরা ওনার কাছে যাই, ওনাকে বলি, উনি শুনেন, হা হা করেন, হাসেন, এর চেয়ে বেশি কিছু করেন না। এটা হলো ওনার অত্যন্ত ঘনিষ্ঠ যারা ওনার সাথে আহ, মানে বিশেষ জায়গাতে যারা ওনার সাথে কাজ করে, তাদের ফিলিংস হলো ওনার ব্যাপারে এই। তাহলে আমার কাছে কেন যে মনে হয়, তো উনি ভিতরে ওনার একটা প্ল্যান নিয়ে আসছেন, উনি সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবেন, এবং উনি এই প্ল্যানটা এক্সিকিউট করে এখন ওনার দায়িত্ব উনি পার করে চলে গেলেন। এবং আমার দুঃখ হলো যে আমরা জনগণরা আমরা বোকা হলাম ওনার ইয়েতে। উনি পারতেন করতে, উনি এমন না যে উনি করেননি। উনি যদি চুপ্পুকে অস্বীকার করতে পারেন, উনি যদি ভারতকে অস্বীকার করতে পারেন, ভারতের দিকে দাঁড়াতে পারেন, অন্যান্য বিদেশি শক্তির দিকে দাঁড়াতে পারেন, ওখানে উনি ওনার বাংলাদেশে যেখানে উনি
95% লোকের সমর্থন পাইছেন উনি যখন পাওয়ারে আসছেন। এবং এই 18 মাসে খুব কম বাংলাদেশের লোক ছিল যেই সাপোর্টটা ওনার কাছে ছিল, জনগণের যে সাপোর্টটা ছিল, সেই সাপোর্ট উনি খুব ভালো করে জানতেন যে জনগণ ওনাকে সাপোর্ট করে, কোনো পার্টি ওনাকে কিছু করতে পারতো না। ওই কতগুলো রয়্যাল এজেন্টের কারণে উনি চিৎপটাং হয়ে গেছেন আর কিছু করতে পারেন নাই। এই কাহিনী উনি ওরে খাওয়াইতে পারেন, কিন্তু আমার খাওয়াতে পারবেন, আমি সরি, আমি ওই কাহিনী খাই না। ডক্টর মুজিব, আমি আপনার কথার সাথে কোনো একটা কথার সাথে দ্বিমত পোষণ করি না, আমি আপনার সাথে একমত। আমি এবার আপনাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো, আমি এটার উপরে আপনার ডক্টর মুজিব, ডক্টর নওশের এবং নীরা আপনাদের মন্তব্য। ডক্টর মুজিব, তাদেরকে সে মেইন স্ট্রিম হতে দেয় নাই। এই রিজওয়ানা হাসান সে সরাসরি জামাতকে ইঙ্গিত করে কথাটা বলেছে, তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। আপনি কি তাই মনে করেন সে জামাতকে ইঙ্গিত করেছে? এবং সে যদি জামাতকে ইঙ্গিত করে থাকে, সে জামাতের কোন পলিসিটাকে ইঙ্গিত করে বলছে যে জামাত নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, জামাত নারীদের শিক্ষার বিরোধী, জামাত নারীদের কর্ম বিরোধী? এটা যদি রিজওয়ানা হাসান বলেও থাকে, এটা মিথ্যাচারিতা। কারণ জামাত এবং কোরআন যেভাবে নারীদের স্বাধীনতা, নারীদেরকে মূল্যায়ন করেছে, কোন ধর্ম কোন সমাজ ব্যবস্থা করে নাই। রিজওয়ান হাসানের মতো এ ধরনের উচ্ছিষ্ট মহিলারা এ ধরনের কথা জামাতের উপরে চাপায়। এক। দুই, নির্বাচনটাকে পুরোপুরি ইলেজিটিমেট করে দিছে তার এই মন্তব্যটায়। আপনি একইভাবে এটা মনে করেন কিনা ডক্টর মুজিব? অবশ্যই। প্রথম কথা হলো যে আমি যাই যে নারীর ব্যাপারে আমাদের এটা এই যে ন্যারেটিভটা এরা তৈরি করে, সকল প্রগতিবাদী নারী যারা নিজেকে মনে করে যে প্রগতিশীল হতে হলে ওই এরা এরা আসলে কলকাতা এবং ওয়েস্টার্ন কান্ট্রির খ্রিস্টান ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করে। আসলে নারীর মুক্তি আনছে ইসলাম, কোনো জায়গায় নারীর মুক্তি নেই ইসলাম ছাড়া। ইসলামই একমাত্র ধর্ম যেখানে নারীর মুক্তি আনছে, এর আগে কোনো কেউ নারীর মুক্তি দেয় নাই, এবং এখনো বাইবেলের মধ্যে নারীর মুক্তি নাই। যাই হোক, কিন্তু আমাদের এই কুশিক্ষিত কতগুলো বাংলাদেশি লোক আছে যারা নিজেকে প্রগতিশীল করার জন্য তারা এই জিনিসগুলো কি করে। তারা কোনোদিন যদি এমন দেখতাম যে তারা নিজের সত্যিকারের কোরআন শরীফ পড়ে এটা তর্জমা এটা বুঝে তারপর কথা বলছে, তারা আমি বুঝতাম। কিন্তু তাদের মধ্যে সেই জ্ঞান বুদ্ধি নাই। তারা কতগুলো হিন্দু বই আর ওয়েস্টার্ন বই পড়ে তারা নিজেকে বুদ্ধিজীবী মনে করে। এখন কথা হলো যে শুনেন, আমি ব্যক্তি রেজওয়ানা যে তার জামাত ইসলামের ব্যাপারে বা নারীবাদের ব্যাপারে কোনো কথা থেকে আমার কোনো আপত্তি নাই, তাহলে আপনার উপদেশ হিসেবে থাকা উচিত ছিল না। আপনি রাস্তায় নেমে যে কোনো একটা দলে জয়েন করে আপনি যে কোনো লোকের মতো কাজ করতে পারতেন। কিন্তু যখন আপনি উপদেষ্টা হচ্ছেন, আপনি সবার, আপনি একটা দেশের দায়িত্ব নিচ্ছেন, আপনার সরকার বলছে বারবার যে তারা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবে, সেখানে আপনি সরকার বসে থেকে আপনি কনস্পিরেসি করছেন, জনগণের রাইটকে আপনি পদবিত করছেন, একটা পার্টির রাইটকে পদবিত করছেন। আপনি এখন আপনি পুরো ইলেকশনটাকে কন্ট্রোভার্সিয়াল করে দিচ্ছেন। আজকে আপনার যে নির্লজ্জের মতো নির্লজ্জের মধ্যে আপনি স্বীকার সাংবাদিকদের করে সামনে ফেলছেন, আপনি স্বীকার করছেন। এবং আমি মনে করি এইটার জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত। তাকে কোর্টে যে এটার উত্তর দিতে হবে যে তার কি কি ভূমিকা ছিল, এবং তাকে এই জন্য শাস্তি পেতে হবে। কারণ এটা তার পজিশনে থেকে সেটা করতে পারে না। সে আইনত সে রং করছে এবং সেটা নিজে স্বীকার করছে, এবং শুধু স্বীকার করে সে করছে কি পুরা ইউনিট সরকারকে কলুষিত করে দিচ্ছে। এটা খুব পরিষ্কার করে দিচ্ছে উনি যে ইউনিট সরকার একটা এজেন্ডা নিয়ে এই কাজটা করছে, এবং তারা কোনোভাবেই শুনেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্র যদি একটা দলকে চায়, মেজরিটি লোক যে একটা দলকে চায়, আপনাকে মাইনরিটি হলে আপনাকে ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি অপছন্দ করতে পারেন সেটাকে, কিন্তু গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে যে যে মেজরিটি লোক যাকে ভোট দিবে তাকে আপনাকে স্বীকার করে নিতে হবে। তারপর আপনার সুযোগ আছে আরো 5 বছর আপনি তাকে আবার প্রমাণ করেন যে সে রাইট জিনিস না। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি একাতারে গণতন্ত্র চাবেন, আবার ভিতরে গণতন্ত্রের পা কাটবেন, গণতন্ত্রকে ভিতরে ধ্বংস করবেন, তাহলে তো আপনি আসলে হিপোক্রেট ছাড়া কিছু না। আপনি আসলে হিপোক্রেট। আপনি গণতন্ত্র চান আপনার জন্য, আপনি যখন ক্ষমতা পাবেন তখন গণতন্ত্র ঠিক আছে, আর আপনি আরেকজন ক্ষমতা পেলে আপনার জন্য গণতন্ত্র ভালো না, তখন এটা
হ্যাঁ, তাহলে আপনি বেসিক্যালি হিপোক্রেট। আর এটা করতে যে উনি করলেন কি, যে আজকে যে সরকারটা তৈরি হয়েছে এটাকে কন্ট্রোভার্সিয়াল করে দিলেন, এটাকে ইলিজিমেট করে দিলেন। ওনাকে এই দায়িত্ব কে দিচ্ছে, কে রাইট দিচ্ছে তাকে এটা করার জন্য? এখন দেখেন, এখন জনগণের কাছে এই জিনিসটা কি হলো, যে আজকে যে সরকার তৈরি হচ্ছে এটা একটা কনস্পিরেসির সাথে তৈরি হচ্ছে, এটা একটা ইলিজিমেট হয়ে তৈরি হয়ে গেছে। এবং এই যে সরকারকে দুর্বল করে দিল আজকে, এমনি বাংলাদেশের অবস্থা দুর্বল, এখন এই সরকারটাকে এই লোকগুলো এসে দুর্বল করলো। এই আপনার, আমি একটু আগে বলতেছিলাম আপনাকে, এই ইলেকশন কমিশন দুর্বল করে দিল পুরো ইলেকশনটাকে, এই গভর্নমেন্টকে। আর রেজওয়ানা কবির নিজের মুখে বলে দিল যে আমরা এটার ভিতরে কাজ করছি, এই সরকার এই আমরা এই পার্টিকে চাই নাই, আমরা এইভাবে কাজ করে তাদেরকে মেইন সিস্টেমে আসতে দিই নাই। তো এই যে জিনিসটা করলো, করে আপনার প্রথম কথা হলো যে আপনি বাংলাদেশে যেই লোকগুলো মারা গেল গণতন্ত্রের জন্য, আপনি সেই গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দিলেন। আপনি 18 মাস মন্ত্রী পর্যায়তা উপভোগ করলেন, যাদের রক্তের উপর আপনার লজ্জা থাকা উচিত, যাদের রক্তের উপরে বসে আপনি এই কাজগুলো করছেন, তাদের রক্তের সাথে আপনি বেইমানি করছেন। আপনি বেশ্যা ছাড়া কিছুই না। কারণ আপনি আপনি একমত? আপনার আমি আপনার প্রোগ্রাম কখনো খারাপ কথা বলি না, কিন্তু আমাকে আজকে না বলতে না না, বাধ্য হচ্ছে, আপনি সঠিক আমি বলতে শুনতে বাধ্য বলছেন। হচ্ছি, আপনার চরিত্র আর বেশ্যার চরিত্রের মধ্যে কোনো ডিফারেন্স আমি খুঁজে পাই না। কারণ ওকে, আপনিও একটা জায়গাতে যে বেশ্যাগিরি করলেন, আপনি অনেস্ট ছিলেন না, এবং আপনি নিজে এটা শেয়ার করছেন। আমি এতদিন আপনাকে সম্মান করতাম, ভাবতাম যে আপনারা সত্যি যেগুলো লোকগুলো আপনারা কাজ করছেন এই ইউনিভার্সিটি সরকার, আপনারা অনেস্ট পিপল, কিন্তু আপনি নিজে এখন বলে দিচ্ছেন যে আপনারা প্রত্যেকে হলেন ডিসঅনেস্ট। খুব দুঃখিত ডক্টর এটা। ডক্টর মুজিব, এই রিজওয়ানা হাসান যেই কথাটা এখন বলতে গেলেন, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করার জন্য, নাকি পুরা নির্বাচনটাকে ইললেজিটিমেট করার জন্য, নাকি নতুন করে বিএনপির সামনে তাদের সাথে কোনো একটা সম্পর্ক করার জন্য, নিজেকে আবার লাইমলাইটে আনার জন্য হঠাৎ করে ধরনের কথা বললেন? হঠাৎ এই কথাটা কেন বললেন এই উনি? এই কথা বলে তো উনি কথাটা বলে ইউনিস সরকারকে ছোট করলেন, ওনার নিজেকে ছোট করলেন, এবং উনি যে এটার সাথে জড়িত সেটা প্রমাণ করে দিয়ে গেলেন। তারপরে উনি করলেন কি, এই বিএনপি, আমি তো মনে করি বিএনপি তার কাছে যাওয়াই হলো বিএনপির জন্য আরো ক্ষতি হবে। বিএনপি যদি তার হাতও ধরে এখন, যে তাকে যদি তাকে যদি কোনোভাবে করে, তাহলে বিএনপি মনে হবে যে দে আর টুগেদার। কথা বলছেন, বিএনপির কোনো জায়গায় তার ছায়া মারানো উচিত হবে না বিএনপি। এবং উনি যেটা করলেন, বিএনপিকে ইলিজিমেট করে দিয়ে গেলেন। তাহলে উনি একসাথে নিজের ভিতরের কথাটা হঠাৎ করে বের করে দিয়ে উনি ইউনিসকে কন্ট্রোভার্সিয়াল করে দিলেন, তার পুরো সরকার কন্ট্রোভার্সিয়াল করে দিলেন, বিএনপিকে আজকে একটা খাদে কিনে আনে দাঁড়া করে দিলেন, ইলিজিমেট বাড়িয়ে দিলেন। এবং উনি যে নিজে একটা ব্যবসা, উনি যে নিজে এই কনস্পিরেসি জড়িত, এবং উনি যে ওনার এই পজিশনে থেকে যে উনি যে এই কাজগুলো করছেন, এবং উনি যে 24-এর আন্দোলনকে, যারা ওনাকে এই জায়গাটা বসে, উনি সারা জীবনে কোনোদিন এই জায়গায় বসতে পারতেন না, যাদের রক্তের উপরে, যাদের পঙ্গুত্বের উপরে করে ভর করে উনি এই 18 মাস মন্ত্রী পর্যায়ে মদপর্যাদা ভোগ করলেন, তাদের প্রত্যেকের সাথে উনি বিট্রে করছেন। এবং উনি আর কিছুই না, একটা জঘন্য বেশ্যাতে হিপোক্রেট ছাড়াই কিছুই না। উনি বড় কিছু হইতে পারে আমার থেকে, কিন্তু নৈতিকতার দিক থেকে আমার চেয়ে সে সাধারণ জনগণের কাছ থেকে সে অত্যন্ত ছোট। এবং আমি মনে করি সাধারণ লোক ওনাকে ঘৃণা করবে, এবং ওনার বিচার হওয়া উচিত। উনি নিজের মুখে যখন স্বীকার করছেন, ওনার একটু ইনভেস্টিগেট করে ওনার অ্যাপ্রোপ্রিয়েট বিচার হওয়া উচিত। এবং যারা যারা ওনার সাথে এটাতে জড়িত ছিল, ইভেন যদি ইউনুস সাহেবও যদি জেনে থাকে এবং যদি পার্ট থাকেন, ইউনুস সাহেবের বিচার হওয়া উচিত। কেউ বিচারের ঊর্ধ্বে না। দেশের ব্যাপারে আমার সাথে, আমি কারোর সাথে কম্প্রোমাইজ করে রাজি না, কাউকে আমি ছাড় ওকে, দিতে রাজি না দেশের ব্যাপারে। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর নসের আলী, ডক্টর মুজিবের অত্যন্ত বলিষ্ঠ কথা আপনি শুনছেন। আজকের মতো এত বলিষ্ঠ কথা ডক্টর মুজিবকে আমি কখনো বলতে শুনি নাই। আপনি এই রিজওয়ানা হাসানের মন্তব্য এবং ডক্টর মুজিবের বিশ্লেষণের উপরে আপনি কিছু অ্যাড করতে চান কিনা? ধন্যবাদ ডক্টর রেজওয়ানা হাসান। আসলে আমি যেটা দেখি আর কি, মানে উনি যে দায়িত্ব নিয়েছিলেন ওনার পরিবেশ সংক্রান্ত, উনি দেখা গেছে ওনার দায়িত্বের বাইরে উনি আজাইরা অন্য ইস্যু নিয়েও কিন্তু উনি সরকার থাকতো কথাবার্তা বলতেন। অথচ ওনার যে কাজটা, মানে পরিবেশ রক্ষার যে কাজটা, সেটার কাজ উনি কোনো কিছুই করে না এখন পর্যন্ত, মানে সরি এখন পর্যন্ত, মানে ওনার সরকার থাকা অবস্থা। আর ওনার আগের যে কর্মকাণ্ডগুলো আমরা দেখি, যে উনি একটা এনজিও চালাতেন বেলা নামে, যেটা নাকি পরিবেশ রক্ষায় তারা কি করেছে, কিন্তু আমরা এই বেলার কোনো দৃশ্যমান কোনো কাজ আমরা দেখি নাই যে তারা এমন কোন একটা কিছু করেছে যেটা গভর্নমেন্টের উপর প্রেশার পড়েছে, গভর্নমেন্ট ওই পরিবেশ রক্ষার যে ক্ষেত্রে ওই জিনিসটাতে ওই মানে গভর্নমেন্ট কোনো পলিসি নিয়েছে বা করেছে, সেরকম কোনো কিছু কিন্তু আমরা, ওনার কোনো অবদান কিন্তু আমরা দেখি না। তো উনি যখন দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পরে উনি যে
এই যে কাজগুলো করেছে, ওনার কাজের ভিতরে কিন্তু মানে দেখা গেছে যে ওনার নিজের কাজের সাথে কিন্তু ওনার অন্য ইয়েগুলো কোনো মিল ছিল না। আর এখন উনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ, সেটা হচ্ছে অনেকটা এরকম যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না রে, অনেকটা এই টাইপের আর কি বিষয়টা। এখন উনি যে কথাগুলো বলেছেন এগুলো তো রেকর্ডেড থেকে যাবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে এই সরকার না পরবর্তী সরকার বা এরপর কখনো না কখনো কিন্তু ওনার এই কথার কারণে এটা হয়তো ইনকোয়ারি হবে এবং সেটা নিয়ে হয়তো ওনার বিচারও হতে পারে, এবং পরবর্তীতে ইউনূস সরকারে যারা ছিল তাদের সবারই বিচার হতে পারে এটার কারণে। এবং এর ফলে যেটা হবে মানে ওই সময় যারা উপদেষ্টা ছিলেন, যারা সরকার পরিষদে যারা ছিলেন, তারা একটা বড় বিপদের মধ্যে পড়ে গেল, এবং আগের সরকারের যে নির্বাচন যে দিল, নির্বাচনটা একেবারেই মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল, এবং নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হয়ে গেল। ধন্যবাদ। ওকে, নীরা, আপনার কি মনে হয় উনি যে নারীদের মানে নারীদের মূল্যায়ন করা, মানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যেটা বলছেন, কথা হলো আপনি কি রিজওয়ানা হাসানের সাথে একমত যে জামাতে ইসলামী বা ইসলাম নারীদের স্বাবলম্বী হওয়ার পথে বাধা তৈরি করে, নারীদের অধিকারে বাধা তৈরি করে, নারীদের শিক্ষায় বাধা তৈরি করে, নারীদের কর্মতৎপরতায় বাধা তৈরি করে? রিজওয়ানা হাসানের কথায় বলা হয়েছে, তার কথা মনে হয়েছে জামাতে ইসলামী এমন একটা রাজনৈতিক দল যারা নারীদের কাজ করতে দিবে না, নারীদের শিক্ষা দিতে দিবে না, নারীদের কর্মতৎপরতায় অংশগ্রহণ করতে দিবে না। আপনি রিজওয়ানা হাসানের এই কথাটার সাথে কি একমত? না, আমি এই বিষয়ে সে যেগুলো বলে গেছে আমি তার কথাগুলো আমি শুনেছি, এবং গত 18 মাস আমি তার কথা শুনেছি। 18 মাসের আগেও তার সম্পর্কে আমি যেটা এই যে নওশের ভাই যেটা বলছে বেলা সম্পর্কে আমি জানি। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, সে দ্বিতীয় তসলিমা নাসরিন হইতে চাইছে বাংলাদেশে। ভাগ্যক্রমে আজকে তাকে এই টেনে এনে উপদেষ্টা মণ্ডলীতে ঢোকানো হয়েছে, যার কারণে তার পার মাটিতে পড়েনি। গেল এটা একটা, সে প্রচন্ড রকমের, সে মানে প্রমাণ করে দিয়েছে সে প্রচন্ড রকমের পরশ্রীকাতর যেটা আর কি বলা হয়, পরশ্রীকাতর যেটা বলা হয়, এবং প্রচন্ড হিংসুট একজন মহিলা উনি। আর যে এই জন্য বললাম সেটা হলো যে সে বেলা শেষে এখন দেখলো যে ডক্টর খলিলুর রহমানকে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, কোথা থেকে কিভাবে, কিন্তু সে ওই ধরনের একটা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল এই বুঝি তাকে কোথাও টেনে বসানো হবে, যেটা তাকে বসানো হয়নি বলে ওই হিংসা বশত সে এই কথাগুলো বলে একটা জগা খিচুড়ি প্যাঁচায়ে সবাইকে মানে একটা কলঙ্কিত করে দেওয়ার একটা মানে কি বলবো একটা পরিবেশ সে সৃষ্টি করে ফেলেছে। আমি এক কথায় বলবো সে হলো নারী সমাজের কলঙ্ক। সে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে এই বিষয়গুলো সামনে টামনে এখানে কখনোই নারীদেরকে সম্মান দেওয়া হবে না বা সম্মান দেওয়া হয়নি। তার বিষয়গুলো, তার সাবজেক্টগুলো, তার যে যদি শুধু তার বিষয়টাই টেনে এনে যদি কথা বলা হয় সেখানে দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্টের উপরই নারী সমাজকে কলঙ্কিত করা হবে। তাই আমি বলবো তার মন্তব্যের বিচার তো হইতেই হবে, এবং কেন সে এ ধরনের মন্তব্য আজকে 18 মাস পরে সে বাইরে পা ফেলার সাথে সাথেই সে তোতা পাখির মতো কথা বলতেছেন কেন? এই কথাগুলো বলে তো আমাদের নারী সমাজকে সে ডাউন করতেছে। এই বিষয়টা তো তাকে দেখতে হবে, এবং এই বিষয়টার জন্য তার মন্তব্যের জন্য বিচার তো হইতেই হবে। আমি জানি যদিও আমাদের দেশের বিচারের নামে প্রহসন করে সবাই সময় কাটিয়ে দেয়, বিচার কোথাও কোনোভাবে হয় না, এবং সেই বর্তমান সরকারকে সে আন্ডারমাইন করেছে। বর্তমান সরকারকে সে সামনে আগাতে দিবে না, সে বাধাগ্রস্ত। সেও হলো সে এখন বর্তমানে যে এজেন্ডাটা সে ফুলফিল করতে চাচ্ছে সে ভারতীয় কোনো এজেন্ডার ভিতরে সে পা ঢুকিয়েছে, যার কারণে এ ধরনের গানগুলো তার এখন গেতে হবে বর্তমান সরকারকে ডাউন করার জন্য। মীরা, আরেকটা কথা সে বলেছে, এই কথাটা এটা আপনি যা বললেন আমি মনোযোগ দিয়ে শুনেছি, কিন্তু একটা বিষয় আমি চিন্তা করে পাই না।
এই কথাটা বলে কার উপকার হয়েছে? উনি যে বলছে যে আমরা নির্বাচনে জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই, এই কথাটা বইলা উনি কি ওনার উপকার করছে, নাকি উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপকার করছে, না উনি জনগণের উপকার করছে, না উনি ওনার নিজের উপকার করছে? আসলে কি উপকার করছে? জেকব ভাই, এটাই তো আমি বললাম, সে সস্তা তাসলিমা নাসরিন হইতে চেয়েছে। সে মনে করেছে বাংলাদেশের নারী সমাজ এখন তার পিছনে হাঁটবে, সে নারী সমাজকে উদ্ধার করেছে, সে সেইটা বুঝাচ্ছে। কিন্তু আমার কথা হলো, সে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো কোথায় এসেছে? কোথায় বলা হয়েছে নারীদেরকে এইটা করতে দেওয়া হবে না, নারীদেরকে ওইটা করতে দেওয়া হবে না? কোথায় বলেছে? কোন সরকার বলেছে? আজ পর্যন্ত যে সরকার আসছে তারা কি বলেছে নারীদেরকে এটা করতে দেওয়া হবে না, ওটা করতে দেওয়া হবে না? সে এগুলো অ্যাজুম করে সে কথাবার্তা কেন বলবে? এবং সে এই ধরনের ডিসিশন সে নিতে কে? সে কে ধরনের ডিসিশন নিতে? আরো একটা কথা নিরা চিন্তা করে দেখেন, নির্বাচন কমিশনে সে কিন্তু কেউ ছিল না, নির্বাচন কমিশনে তার কোনো দায়িত্বই ছিল না, তাহলে সে কি করে বলে যে আমরা আসতে দেই নাই? তাহলে সে এই কথাটা বলার সে কে? আমরা বলতে সে কে বুঝিয়েছেন? কাকে বুঝিয়েছেন? কেন সে এত বড় কথাটা বলল যে আমরা? তাইলে ওখানে যে কনস্পিরেসি যেটা হয়েছে, মানুষ, জনগণ, বর্তমান জনগণ যেটা বলতেছে, সে তো সেটার পার্ট ছিল, সে তো সেটা পার্ট ছিল। তাইলে সে তখন কোনো কথা বলতে পারে না, এখন একটা কথা সে তোতা পাখির মতো বললেই হবে? এগুলো বলে সে কি করতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে? নাকি ডক্টর খলিলুর রহমানের মতো সে কোনো পথ পায়নি বিধে সে এই গানগুলো এখন গাইতে শুরু করেছে? এখন মেজরিটি মহিলা ভোটার আছে, এখন নারীদেরকে নিয়ে এসে টান দিচ্ছে, নারীদেরকে বুঝালেই হবে এটা? আমাদের দেশের কোন সরকার এ ধরনের কোন নিয়ম করেছে? ডক্টর মীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর নওশের, এই মহিলাই হচ্ছে ওই মহিলা যে হাদির বিচার চেয়ে শাহবাগে যখন দ্বিতীয়বার আন্দোলন শুরু করলো এবং পুলিশ সাজে পিটাপিটি শুরু করলো, এই মহিলা ওইখানে গিয়ে বলছে যে আমার সব কথাবার্তা হয়ে গেছে, আমি বিচারের ব্যবস্থা নেব। এই মহিলার ওইখানে কে যাইতে বলছে? পরবর্তী সময় দেখা গেল ওখানে তারা কেউ যাইতে বলে নাই, সে নিজে গিয়া গায়ে পয়রা ওদেরকে বলছে ঠিক আছে, আমি আলাপ আলোচনা করছি, বিচার হবে। ওখান থেকে জাবের এবং ইনকিলাব মঞ্চের ছেলেপানদের সরাই আনছে। আলটিমেটলি এটা ছিল জাস্ট ভণ্ডামি, তাদেরকে ওইখান থেকে সরাই আনা, এর বাইরে কোনো কিছুই না। আরো একটা কথা, এই মহিলা বলছে আমরা তাদেরকে আসতে দেই নাই। নওশের ভাই, পরিবেশ মন্ত্রণালয়ের কিন্তু কোনো হাত নাই নির্বাচন কমিশনে। পরিবেশ মন্ত্রণালয় হ্যাজ নাথিং টু ডু উইথ মেকানিজম। তাহলে এই মহিলা গায়ে পয়রা কেন এই দোষটা তার ঘাড়ে নিতেছে? নীরা বলতেছে সে তাসলিমা নাসরিন হইতে চাইছে, নীরা বলতেছে যে সে খলিলুর রহমানের মতো মন্ত্রী হওয়ার জন্য নিজের উপরে একটু লাইমলাইটে আনতে চাইতেছে। আসলে সাবজেক্টটা কি এরকম? ওই যে আমি একটু আগে বলছিলাম না যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, মুখ ফসকে বলে ফেলছে আর কি বিষয়টা। সে অনেকটা ওই যে মুখ ফসকে জিনিসটা বলে ফেলছে আসলে। মানে আমি তো বললাম একটু আগে যে সে তার নিজের কাজ বাদ দিয়ে সে অন্য কাজে বেশি ব্যস্ত দেখা গেছে। তার পরিবেশ মন্ত্রণালয়ের কাজের থেকে সে অন্য বিষয়ে সে বেশি বক্তব্য দিত যখন সে সরকারে ছিল, অথচ তার নিজের কাজগুলো সে ঠিক মতো করে না। এই যেমন ইউল্যাব একটা ইয়ে আছে, ইউল্যাবের ধর্মটি কেমন, এটা কিন্তু খালের উপরে করা, সে কিন্তু ওই জায়গাটা কিন্তু উদ্ধার করে আনতে পারে না। তারপর অন্যান্য জায়গায় যে ঢাকা শহর যে বেদখল খালগুলা ছিল, সেই খালগুলা কিন্তু সে উদ্ধার করতে পারে না। তারপরে যে বিভিন্ন জায়গাতে যে ইটের ভাটাগুলা ছিল অবৈধভাবে, যেগুলোতে কালো ধোঁয়া নিঃসরিত হতো, সেগুলো কিন্তু কোনো কিছু করতে পারতো, তার কিন্তু ক্ষমতা ছিল এই কাজগুলা করা, কিন্তু সে এগুলো কোনো কিছুই করে নাই। সে তার নিজের ইয়াবাদ দিয়ে সে অন্য মন্ত্রণালয় বা অন্য ঘটনা বা অন্য কোনো কিছুর মধ্যে সে নিজেকে ইনভলভ করেছে। অন্য বিভিন্ন সময় কিন্তু সে এখতিয়ার বাইরে বাইরে সে কিন্তু বেফাস মন্তব্য করেছে। আমি মনে করি যে নির্বাচন কমিশন যদি তারা মেরুদণ্ড সম্পন্ন মানুষ হয়ে থাকে, নির্বাচন কমিশন যারা আছে তারা অবশ্যই উচিত তাদেরকে এটা প্রতিবাদ করা। আর যদি তারা মৌন থাকে তারা বোঝা গেল যে তার কথাটাই সত্যি। এবং সরকারের পরিষদে যারা ছিল, উপদেষ্টা পরিষদ যারা ছিল, তারাও যদি তার কথার পরে যদি চুপ থাকে, তাহলে বোঝা গেল যে মৌন সম্মতি লক্ষ্য, অর্থাৎ তারা তার কথাটাই ঠিক। অর্থাৎ এই সরকার পুরোটাই আসলে ওই যে কি বলে এই যে ইসলামপন্থী বা এদেরকে মানে তারা আসতে দেয়নি, বা আনার জন্য যে ডিপ স্টেট মেকানিজম যেটা, সেই মেকানিজমের ভিতরে তারা কাজ করেছে। কিন্তু তারা কেউ এখন পর্যন্ত কোনো পরিষদের কেউ কিন্তু তার কথা প্রতিবাদ করেনি। ওকে, ডক্টর নওশের এবং নীরা, আপনাদেরকে আমি একটা পোস্টার দেখাবো, একটা নিউজ দেখাবো। এই নিউজের পরে উপরে আপনার কথা আমি প্রশ্ন করবো আপনাদেরকে।
একটা হলো হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেফতার। ওকে, এখন এরা 2 জন, এই যে ফয়সাল সহ ভারতে গ্রেফতার। তারা গ্রেফতার হয়েছে ভারতে ক্যালকাটার বনগা নামক একটা জায়গায়। নীরা, আপনি বর্ডার। দেখছেন এবং নওশের ভাই আপনিও দেখছেন, আমি ক্যালকাটার 2-4 জন সাংবাদিকদের সাথে মাঝে মাঝে টকশো করি। আমি একজনকে দিয়ে আমি খবর নেওয়াইলাম বনগা এরিয়ায়, ওখানকার পুলিশ স্টেশনে, এবং ফয়সাল ওইখানে বলছে সে 4 দিন আগে ভারতে আসছে, 4 দিন আগে, মাত্র 4 দিন আগে। তো ফয়সাল যদি 4 দিন আগে ভারতে গিয়ে থাকে, তাইলে ফয়সাল এতদিন কোথায় ছিল? সেনা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে? আমি যদি এই কথাটা বলি, অর্থাৎ সে বাংলাদেশে ছিল। বাংলাদেশে আপনি কি মনে করেন না কারো হেফাজত ছাড়া সে এতদিন বাংলাদেশে পলায়া ছিল? নরসে ভাই, আপনার কি এটা মনে হয়? ওই যে কারো সেন্টারে ছিল, অবশ্যই কারো কারণ সেন্টারে ছিল। মাত্র 4 দিন আগে সে ইন্ডিয়ায় গেছে এবং তাকে এই মুহূর্তে ইন্ডিয়া গ্রেফতার করছে। আসলে এই ড্রামাটা কি, তারা কোন জায়গায় নিতে চাচ্ছে? কিন্তু এটা তো ধরা পড়ে গেছে। 4 দিন আগে ইন্ডিয়া গেছে এবং সে ধরা পড়ছে, তাহলে 4 দিনের আগে পর্যন্ত এই ফয়সাল বাংলাদেশে হয় পুলিশের নতুবা আর্মির শেল্টারে ছিল। আমি মনে করি সেনা প্রধান অথবা ডিজিএফআই শেল্টারে ছিল। আপনি কি মনে করেন বাংলাদেশে কাকে তারা শেল্টারটা দিবে কে? আমি কার আসলে ক্ষমতা আছে? ভাই, কার ক্ষমতা আছে তার শেল্টার দেওয়া? আমাকে এটা একটু বলেন, কার ক্ষমতা আছে? এটা তো আসলে ওই সময় যে ঘটনাটা ঘটছে, ওই যে সরকারে যারা ছিল তারা তো নিশ্চয়ই অবশ্যই এটা জানতেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে 4 দিন আগে সে ইন্ডিয়া কিভাবে যায়? ইন্ডিয়া তো ভিসা এখন বন্ধ, ইন্ডিয়া এখন পর্যন্ত কিন্তু ভিসা ওপেন করে নাই। তো সে ইন্ডিয়া গেল কিভাবে? তাকে কে ওখানে পাঠাইলো বা কিভাবে সে ইন্ডিয়া গেল? সেটা তো একটা প্রশ্ন আসা উচিত। আর এই যে সে যে বাংলাদেশে যে ছিল এতদিন, অবশ্যই কারো না কারো শেল্টারে ছিল। যেহেতু আমি বাংলাদেশে তাকে আমি এটা স্পেসিফিক বলবো না যে কার শেল্টারে ছিল বা কি, কিন্তু একটা শেল্টারে তো অবশ্যই ছিল। কিন্তু তারপর যে ইন্ডিয়া গেল, তাকে কেন নিয়ে গেল? এই জিনিসটা আমার কাছে 2020 সালে ওই যে করোনার মধ্যে ওই যে আপনার ওই যে মাঝের যে একজন বঙ্গবন্ধুর খুনি ছিল, তারা যে ইন্ডিয়া গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাইলো, সেরকম একটা কিছু মনে হচ্ছে আর কি, যে কোন একটা কিছু থেকে জনগণের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য তারা এই একটা গ্রেপ্তার নাটক সাজায় তারা বাংলাদেশে ঢুকাইছে আর কি। এটা আমার কাছে এটা মনে হয়। আমার একটা পাশাপাশি কি আমি এটা বলতে পারি, আমি আপনার সাথে একমত, আপনি বাংলাদেশে কার হেফাজতে ছিল এটার উত্তর আপনি দিয়েন না, কিন্তু আপনি আমাকে বলছেন যে সে ইন্ডিয়ার ভিসা বন্ধ, সে ওখানে কেমনে গেল? আপনাকে যদি আমি বলি, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে কোনো আয়না ঘরে আটকায় রাখা হয়েছে, যাদেরকে কোনো জায়গায় বসায় রাখা হয়েছে, তাদেরকে তো চোখ বেঁধে কোনো একটা জায়গায় রাস্তার মধ্যে ফালাই দেওয়া হয়েছে। এখন ডিজিএফআই লোকজনরা যদি এই ফয়সাল করিমের চোখ বাইন্দা আর তার সহযোগীর চোখ বাইন্দা বর্ডারের উপরে বনগায় ফালাই দিয়ে আসে, বনগা কিন্তু বর্ডারের একেবারে কাছে, বনগা কিন্তু ওই থেকে দূরে না, বেশি দূরে না। ওকে, তো ওইখানে নিয়ে তারা হাত পা বাইন্দা ফালাই থুয়েছে, এইটা সম্ভব না? আপনার কাছে এটা মনে হয় না? কারণ বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ, এখন ওখানে সে গেল কেন? ইন্ডিয়াতে তো ডিজিএফআই যে বর্ডার ভাই ক্রস করতে ভাই পারে। ভাই একটা কথা মনে রেখেন, আপনাকে আমি বলি, ডিজিএফআই হাসিনা আমলে যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ডিজিএফআই বাংলাদেশের আওয়ামী লীগের চাইতে ডিজিএফআই সাথে ভারতের সম্পর্ক ভালো। কেন ভালো? ডিজিএফআই 5 জন প্রধান ভারতে পলাতক। এরপরে আপনি আমারে জিজ্ঞাসা করেন ডিজিএফআই ভারতে কেমনে যাবে? ওই 5 জন ডিজিএফআই এর কোন মহাপরিচালক ভিসা নিয়ে না, বর্ডার ক্রস করে চলে গেছে ভাই, এবং তাদেরকে ওইখানে জামাই আদরে রাখার জন্য ইন্ডিয়ান সরকারি গাড়ি তাদেরকে নিয়ে গেছে। আপনাকে আবার বলি, ডিজিএফআই সাথে বাংলা আওয়ামী লীগের তো ভালো সম্পর্ক, হাসিনার আর আওয়ামী লীগের ভালো সম্পর্ক ভারতের সাথে, কিন্তু ডিজিএফআই সাথে সম্পর্ক আরো ভালো। তো এখন আমি যদি ধরে নেই ফয়সাল করিমকে বাংলাদেশে শেল্টার দেওয়ার মতো 2-3টা ইনস্টিটিউশন আছে, কিন্তু এই 2-3টা ইনস্টিটিউশনের নিয়ন্ত্রণ কর্তা একজন, ওই নিয়ন্ত্রণ কর্তা হলো ওয়াকারুজ্জামান। এখন ওয়াকারুজ্জামান তার হেফাজতে রাখা বলছে যে এবার নির্বাচিত সরকার আইসে দাও, ওরে এখন ওই হাদি হত্যার বিচারটারে পুরোপুরি ডিমিনিশ করে দাও, ওরে আত্মা বাইন্দা বনগায় ফালাই থুই আসো, আবার ধরে লইব না। এটা কয়েকদিনের ব্যাপার।
এখন আমার প্রশ্ন আপকে ডক্টর নওশের, আপনি কি মনে করেন এই ফয়সাল করিম বাংলাদেশে তাকে নিয়ে আসলেও তার কোনো জবানবন্দি সঠিকভাবে প্রকাশ করা হবে, সঠিকভাবে বলতে দেওয়া হবে? আপনার কি এটা মনে হয়? এখন আমার মনে হচ্ছে তাকে যদি কোনো ক্রস ফায়ারের নাটক করে যদি তাকে ইয়ে করে ভ্যানিশ করে দেয়, তো সেটাও করতে পারে। এরকম হতে পারে, কারণ তারা আনলেই তো সে বলে দিবে যে কার নির্দেশে সে এই খুনটা করেছে বা ইয়ে করেছে। এখন তার আগেই যদি তাকে কোনোভাবে ইয়ে করে শেষ করে দেয়, এরকম তো অতীতে বিভিন্ন ঘটনা ঘটেছে, তাই না? তাই সেরকম যদি কিছু হয় আমি অবাক হবো না আর কি। ওকে, নীরা আপনার কাছে আসি। মাত্র নীরা, আপনি দেখছেন আমি ইন্ডিয়ান কিছু জার্নালিস্টদের সাথে মাঝে মাঝে কথা বলি। আচ্ছা, তারা বনগায় খবর নিচ্ছে। আমি সাংবাদিকের নামটাও বলতে চাই না, কারণ আমি তাকে ডেকে আনবো, আবার 2-4 দিনের মধ্যে আমি তার ইন্টারভিউ করব। এখন তাকে দিয়ে বনগায় খবর নেওয়া এলাম। পুলিশের কাছে ফয়সাল বলছে মাত্র 4 দিন আগে সে ইন্ডিয়া গেছে। এখন ডক্টর নওশের বলছে ইন্ডিয়ান ভিসা কিন্তু বন্ধ, তাহলে সে গেল কেমনে? এখন 2-3টা প্রশ্ন। এক, ফয়সাল রে বাংলাদেশের কোন শক্তি শেল্টার দিতে পারে? প্রথম শক্তি ডিজিএফআই, দ্বিতীয় শক্তি ওয়াকার নিজে, তৃতীয় শক্তি আর্মি সিকিউরিটি ইউনিট, চতুর্থ শক্তি এনএসআই। এখন এদের ভিতরে যে কেউ, অর্থাৎ ওয়াকারের নেতৃত্বাধীন কোন ইনস্টিটিউট, কোন এজেন্সি কে শেল্টার দিছে। এবং আমি যদি হাইপোথেটিক্যালি বলি যে হয়তো এখন 4 হাত পা বাইন্দা তারে বনগায় ফালাই তুই আসছে, ডক্টর নওশের বলছে না ডিজিএফআই কেমনে ঢুকবে, আমি ওই উত্তরে না যাই, কারণ ডিজিএফআই সাথে ভারতের সম্পর্ক হয়েছে লতকালো, তারা যে কোনো সময় ঢুকতে পারে। আরে ভাই, ডিজিএফআই 5 জন ডিজি পালায় আর হইছে ভারতে, এখন পর্যন্ত দেয় নাই। তারা হাদিরে গ্রেপ্তার করছে এইটা জানাইছে, কিন্তু এইটা কয় নাই যে আমরা ডিজিএফআই হামিদরে গ্রেফতার করছি, এটা কিন্তু বলে নাই। ভারত কিন্তু এইটা বলে নাই যে আমরা জেনারেল সাইফুল রে অ্যারেস্ট করছি, এটা কিন্তু বলে নাই। আকবরের অ্যারেস্ট করছে, এটা বলে নাই। কার কথা কইছে? হাদি। এখন নীরা জারি শেল্টারে থাকুক, আপনি কি মনে করেন এই হাদিরে বাংলাদেশে আনলে তার সঠিক তদন্ত হবে, নাকি ডক্টর নওশের বলছে তারে ক্রস ফায়ারে ফালাইয়া দেবে? আপনার কি মনে হইতেছে, আপনার ভবিষ্যৎবাণী কি? না, এটা 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 হলো নাটকের একটা অংশ। এটা মানে এগুলা জাস্ট নাটক। এগুলা এগুলা, এটা নিয়ে আর বলার কিছু নাই। না, না, এই কিছু এই সাবজেক্ট নিয়ে বা আমার মনে হয় না আলোচনা করার কিছু আছে। কারণ এগুলো সব হলো নাটক। আর ধরা পড়েছে, ওখানে অ্যারেস্ট করেছে, আদৌ এখানে আসবে কি আসবে না সেটারও কোনো ঠিক নাই। কারণ এটা সম্পূর্ণটাই দাদাবাবুদের ব্যাপার। এবং এই নাটকের স্ক্রিপ্ট গুলো মানে আ লেখা তো আর আজকে হয়নি। এটা মানে ওই যে সবসময় বলি না যে আমাদের দাদাবাবুরা যদি মানে একটা সত্য বলে, একটা মিথ্যাও যদি বলে, একটা মিথ্যা বললেও সেটা ৬ মাসের উপরে সময় লেগে যায় যে বিষয়টা যে বলছে এটা সত্য না মিথ্যা। তাই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে আমাদের ৬ মাস সময় লেগে যায়। তো সেখানে তো কম্পিট করার কোনো সাবজেক্টই আসে না। এতে এ বিষয়ে আমার মনে হয় না আমার মানে কথা বলার কিছু আছে। কারণ এগুলো আমি নাটক হিসেবেই ধরে নেব এবং এ ধরনের নাটক মানে সচরাচর হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে। এবং এক নাটকের মানে সংলাপ দিয়ে যে আরেকটা নাটক তারা তৈরি করে ফেলবে, সেটার জন্য আমরা মানে প্রস্তুত থাকাটাই মনে হয় যে আমাদের জন্য বেটার বলে মনে করি। ওকে, ওকে ডক্টর নওশের, আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, এবার আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। ধন্যবাদ। বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে বা সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে, সবকিছু মিলে আসলে দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। কারণ ইতিমধ্যে দেখা যায় তেল সংকট দেখা দিয়েছে। তেল সংকটের কারণে কিন্তু আমরা যেহেতু পুরোপুরি তেল আমদানি নির্ভর, আমাদের দেশে যেহেতু কোনো তেল ক্ষেত্র নাই, আমরা যেহেতু পুরোপুরি তেল আমদানি নির্ভর দেশ, সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু সামনে একটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। এবং সে সবকিছু মিলিয়ে এখন বর্তমানে সরকারও দেখা যাচ্ছে যেটা কিভাবে সামাল দিবে সেটা আসলে স্পষ্ট নয়। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে পেট্রোল পাম্প গুলোতে তেল পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে বেশ সমস্যা হচ্ছে। এটা আমরা আশা করবো যে বর্তমান সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন, তারা সবগুলো এগুলা মানে সমাধান করবে। এবং এই যে ছেলেটাকে তারা ধরলো, ওই যে কি যেন ওই ফয়সাল, সেটাকে যদি তারা দেশে নিয়ে আসে, এনে যদি তাকে জিজ্ঞাসাবাদ করে তার আসল খুনিদের বা খুনের নির্দেশদাতাদেরকে যদি ধরতে পারে,
সেটা আমরা আশা করতে পারি না। আশা করতে তো দোষ নেই, সেটা হবে কি হবে না সেটা আলাদা জিনিস। যদি আমরা আশা করি যে সেরকম কিছু করে যে উপযুক্ত বিচার করে শাস্তি নিশ্চিত করতে পারে, তাহলে সরকার অবশ্যই একটা জাতির তরফ থেকে একটা ধন্যবাদ পাবে, এটা আমি আশা করব। আর সব মিলিয়ে আসলে সত্যি কথা বলতে যেটা আমি মানে এই মুহূর্তে আসলে খুব বেশি আশার আলো দেখছি না, মানে জাতির সামনে আসলে একটা সংকটই আমি দেখছি, যেটা দেশের রাজনৈতিক হোক বা আন্তর্জাতিক অঙ্গনে হোক, সবকিছু মিলিয়েই আসলে একটা ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে আর কি। ধন্যবাদ, আমার আপাতত কিছু বলার নেই। ওকে, এবার নীরা আপনার কাছে আমরা কনক্লুশন শুনবো। জি, জেকব ভাই থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের নওশীর ভাই, আমাদের মুজিব ভাই ছিলেন, হয়তো মুজিবের ব্যস্ততার জন্য সে আজকে একটু আর্লি চলে গেছেন। আসলে নওশীর ভাই যে কথাগুলো বলেছেন যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, যেটা সত্য কথা, সেটা আমরা বাইরে থেকেও মানে উপলব্ধি করতে পারছি এবং দেখতে পাচ্ছি। এবং বর্তমান নতুন সরকার যিনি আসছে তাকে বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে ব্যর্থ করার জন্য বিভিন্ন নাটক বিভিন্ন দিক থেকে সাজানো হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে একের পর এক সামনে আসবে। কারণ গত 18 মাসে আমাদের একদম তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে আমাদের যে বিষয়বস্তুর যে মূল সাবজেক্টগুলো এগুলো কোথা থেকে আছে, কিভাবে চলে এবং কেন চলে। তো এগুলো আমরা ফিগার আউট করতে পেরেও আমরা কোনো কাজ মানে কমপ্লিট কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তদ্রুপভাবে দেখা যাবে যে বর্তমান সরকার, এটা তো আমরা চাবই যে আমাদের দেশটা শান্তিপূর্ণভাবে চলুক, সুষ্ঠুভাবে চলুক, একটা গণতান্ত্রিক দেশ যেভাবে চলা দরকার ঠিক সেভাবেই চলুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক সরকার যেতে না যেতে আরেক সরকার আসতে যাওয়ার বেলা বলে যায় আমাদের মানে এত কিছু আছে, কিন্তু পরক্ষণে সেটা দেখার জন্য 24 ঘন্টা সময় লাগে না, 24 ঘন্টার ভিতরে সেখানে নেগেটিভ হয়ে যায় একটা পজিটিভ জিনিস। যে এই যে বিষয়গুলো এগুলো আমরা বিগত দিনে দেখে আসছি এবং সেই পিছনের কথা দেখে শুনে ঠিক ওইভাবেই ভবিষ্যৎ চলার কথা তারা চিন্তা করছে, যে বিষয়ে জনগণের সজাগ হতে হবে, জনগণের অ্যালার্ট থাকতে হবে। জনগণ যেরকম মনে করেন না ডিজিটাল ওয়ার্ল্ড বলে সবার হাতে সে আইফোন, স্যামসাং এবং যা কিছুই আছে তারা সবকিছু দেখে, তারা এখন মানে সেকেন্ডের ভিতরে পুরো ওয়ার্ল্ড ঘুরে আসতে পারে। এরকম অবস্থায় যদি আমাদের দেশের সে মানে রাজনৈতিকবিদরা যদি এখন এইটা বুঝায় যে এটা ছিল, এটার কারণে এটা হয়েছে, কিন্তু তারা পুরা বিশ্লেষণ কোথাও কোনো কিছু দেয় না, কোনো দায়বদ্ধতা তারা মনে করে না জনগণের কাছে এটা দেওয়া দরকার বলে। তো এই বিষয়গুলো তাদেরকে একটু ভালো করে দেখতে হবে, একটা ডিসিশনে আসতে হবে যে বর্তমান সরকার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, ভালোভাবে দেশ রান করতে পারে, সেই সহযোগিতায় সবার হাত বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীরা এবং ডক্টর নওশের, আপনাদের দুইজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞ নওশের ভাই যে বাংলাদেশে থেকে গভীর রাত্রে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমি এবার কনক্লুড করব, কনক্লুশনের পরে আমাদের শো আজকের মতো আমরা শেষ করব। দর্শক শ্রোতাই ছিল আমাদের শো। আমরা একটা কথা বলেছি, প্রথমে আমি কথাটা বলেছিলাম ক্যান্সার চিকিৎসা বাদ দিয়ে পেট ব্যথার চিকিৎসা করলে পেট ব্যথা সারবে না। ডক্টর নওশের যথাযোগ্যভাবে বলেছে যে পেট ব্যথা কেন হয়েছে, ক্যান্সার থেকেই বিভিন্ন কন্ডিশন তৈরি হয় দেশে, প্রত্যেকটা মানুষের শরীরে। বাংলাদেশেও আমি মনে করি ওয়াকার বা চুপ্পুর মতো ভারত কর্তৃক নিয়োজিত লোকজনদেরকে ক্ষমতায় রেখে কোনোদিন সরকার বা দেশ মানে দেশের বা জনগণের কল্যাণে সরকার চালানো সম্ভব না, এটা সম্ভব হবে না। কেন হবে না? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কমতি দেখি না, কিন্তু তারপরেও ব্যর্থতার কমতি না দেখলেও এক জায়গায় গিয়ে আমার দাঁড়ায়া বলতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে যাওয়ার পরে যদি টের পেয়ে যান যে আমি যদি এখান থেকে এখন রিজাইন করে বেরিয়ে যাই, এই কথাটার জবাব কিন্তু আমাদের কারোই জানা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওই সময় প্রেস কনফারেন্স করে রিজাইন করে বেরিয়ে যেত, ওয়াকার কি করতো? ওয়াকার ধাম করে একটা কাজ করে বসতো। সেই কাজটা কি? ওয়াকার বলতো ওকে ঠিক আছে, আসিফ নজরুলকে আমরা প্রধান উপদেষ্টা করে দেশ চালাবো। আপনারা একটু চিন্তা করে দেখেন, এই কথাটাকে কেউ কিন্তু ডিসরিগার্ড করতে পারবেন না।
ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আগস্ট মাসের 30 তারিখে বলতেন যে ওরা আমাদেরকে কাজ করতে দিচ্ছেন, এখন ডক্টর আসিফ নজরুল তো রেডি হয়ে ছিল যে উনি প্রধান উপদেষ্টা হবে, প্রধানমন্ত্রী হবে, রেডি ছিলেন। কিন্তু এক্ষেত্রে হয়তো কাউন্টার একটা কথা বলা যায়, কুড হ্যাভ শুড হ্যাভ, কি বলা যায় যে জনগণ সেটা মেনে নিত না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চলে যাওয়াটাকে সহজভাবে জনগণ নিত না, একটা কাউন্টার রেভলিউশন ওখানে তৈরি হতো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে কোনোদিন হয়তো বলবেন একটা বই লিখে যে আমি এই জন্য এটা করতে পারি নাই, কিন্তু আজকের আমি অগ্রিম বলে দেই, ওই বইটা যদি আপনারা কিনতে চান ওই পয়সা খরচটাও হবে আপনাদের অপচয়। কারণ কি জানেন, ক্ষমতায় থাকাকালীন ওনার যেটা করা উচিত ছিল, ক্ষমতার থেকে যাওয়ার পরে দেশের সর্বনাশ করার পরে, জনগণের সর্বনাশ করার পরে উনি বই লিখবে, আবার ওই বই পয়সা দিয়ে কেউ কিনবে? একটু চিন্তা করে দেখেন। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যত উপদেষ্টা আছে তারাও যদি কেউ কোনো বই লেখে, এই বই আপনারা কিনতে যেয়েন না, কারণ তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে এ কথা অস্বীকার করার কোনো রাস্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কার করায় এবং বাংলাদেশটাকে রিস্ট্রাকচার করায় 2-3টা প্রতিষ্ঠান এবং 10-12 জন ব্যক্তি বাধাগ্রস্ত করেছে। ব্যক্তি ওয়াকার এবং সেনা প্রধান পজিশন, চুপ্পু এবং প্রেসিডেন্টের পজিশন, এবং বিএনপি থেকে বেশ কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফলভাবে সংস্কারটাও করতে দেয় নাই, যেভাবে যা করার কথা ছিল এগুলো করতে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন নির্বাচন ফেয়ার হোক আনফেয়ার হোক, নির্বাচন ইঞ্জিনিয়ারিং হোক, রেজওয়ানা হাসানের কথা মতো যেভাবেই হোক নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসছে। আমি কি মনে করি যে ব্যক্তি তারেক রহমান হয়তো দেশটাকে সঠিকভাবে চালানোর জন্য যোগ্যতা ভিত্তিক বিচারে উনি যথাসাধ্য চেষ্টা করবে, আন্তরিকতা দিয়েই চেষ্টা করবে, ধরেন আমি বিশ্বাস করলাম। কিন্তু তারেক রহমানকে আন্তরিকভাবেও সরকার, দেশ অথবা জনগণ সঠিকভাবে চালাতে দেয়া হবে না। তারেক রহমানকে কে বাধাগ্রস্ত করবে? যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধাগ্রস্ত করেছিল। তারেক রহমানকে দেশ এবং জনগণের স্বার্থে সরকার চালনায় কারা বাধাগ্রস্ত করবে? ওয়াকার করবে, তার 20-25 জন জেনারেল আছে তারা করবে, গোরখোদক আব্বাস করবে, সালাউদ্দিন করবে, আমির খসরু মাহমুদ চৌধুরী করবে, আব্দুল আউয়াল মিন্টুরা করবে, ইকবাল হাসান মাহমুদ টুকুরা করবে। তারেক রহমান কি এটা জানে? হুমায়ুন কবিররাও করবে, মাহাদি আমিনও করবে। এরা সব লায়াবিলিটি। এখন আপনারা বলবেন তারেক রহমান এটা জানে। ওয়েল, জানে, স্টিল হি ইজ ইন হানিমুন পিরিয়ড। জনপ্রিয় আমি তারেক রহমানের চরিত্রে একটা জিনিস আমি প্রায় দেখছি, উনি সস্তার জনপ্রিয়তাটাকে আগে বেছে নেয়। কিভাবে আগে বেছে নেয়? তারেক রহমান নির্বাচনের আগে এসে বলছে ফ্যামিলি কার্ড, অর্থাৎ সস্তার জনপ্রিয়তার দরকার ছিল। উনি সস্তার জনপ্রিয়তায় বিশ্বাস করে। আজকের কি আছে? জনগণকে বলদ বানাইয়া ভোট নেয়ার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসা কার্ড, উনি এই কার্ডটা প্লে করছে। এটা কি? সস্তার জনপ্রিয়তা। এবং সস্তার জনপ্রিয়তার জন্য উনি বলছে উনি বিডিআর হত্যার বিচার করবে। কিন্তু আমি বিশ্বাস করি যে উনি বিডিআর হত্যার বিচারে উনি সক্ষম না। এখন একটা কথা হইতে পারে, উনি আন্তরিক কথা দিয়েই উনি এই কথাটা বলছে যে উনি বিডিআর হত্যার বিচার করবে, কিন্তু উনাকে কি ওয়াকারকে ওই সেনাপ্রধানের চেয়ারে রেখে আর চুপ্পুকে বঙ্গভবনে রেখে উনি কি ওটাকে কি বলে বিডিআর হত্যার বিচার করবে? আমি আদৌ তা মনে করি না। আমি কি মনে করি তারেক রহমান গুম খুনের বিচার করবে? ওয়াকারকে অথবা ওয়াকারের পছন্দ মতো এই টাইপ কোন লোকজনদেরকে ক্ষমতায় রেখে, সালাউদ্দিনের মতো কোন লোকজনদেরকে ক্ষমতায় রেখে, তারপরে গোরখোদক আব্বাসের মতো লোকজনদেরকে ক্যাবিনেটে রেখে, আমি মনে করি না যে
তারেক রহমান সাহেব কোনো পলিসি ঠিক মতো এক্সিকিউট করতে পারবে। আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে বলি, তারেক রহমানের কোনো প্ল্যান তার ইচ্ছা মতো করতে দিবে না বলেই আমির খসরু মাহমুদকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমান বিপ্লবী কোনো কিছু করতে পারবে না, এজন্য তাকে মার্জিনালাইজ করার জন্য সালাউদ্দিনকে এককভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হয়েছে। এবং আপনারা যদি মনে করেন খলিল সাহেবকে এবং সামাওয়াতকে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছে, আমার ধারণা একটা, তারেক রহমানের যদি কখনো পালাইতে হয়, পালানোর ব্যবস্থা খলিল এবং সামাওয়াত কইরা দিবে এই জন্য।